আসসালামু আলাইকুম। আজকে আমরা সিভিএলএম 7 নিয়ে এসেছি। সিভিএলএম 7 এর টাইটেলটা ডিজাইনিং অ্যান্ড মডিফাইং সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস। এই সিভিএলএম নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন আমাদের সিভিএলএম এর সংখ্যা 1 থেকে 12টি। আমরা যখন অ্যাসেসমেন্টে বসবো তখন এই 12টি সিভিএলএম থেকে আমাদের যে কোনো জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে এবং সেটা লিখিততে হতে পারে, সেটা ভাইভাতেও হতে পারে। তো আমাদের বিষয়গুলো যদি স্পষ্ট ধারণা না থাকে, যদি কখনো ট্রিকি কোশ্চেন করা হয়, তাহলে দেখা গেল আমরা সেই উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো না। প্রথম যে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করতে হবে। আমরা আমাদের এই যে সিবিএলএম গুলোর আপনাদের দুইটি ভাষায় ব্যবহার করার চেষ্টা করেছি, একটা ইংরেজি আর একটা বাংলা। আপনারা পরীক্ষার যে আমাদের যে অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্টে আমাদের কিন্তু আপনারা বাংলায় কোনো কিছু লিখতে বা রাইট ডাউন করতে পারবেন না। আপনাদেরকে অ্যাসেসমেন্টের সময় আপনাদেরকে ইংরেজিতে রাইট ডাউন করতে হবে। বাংলাটা ব্যবহার করছি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করার জন্য, যাতে আমরা আমাদের এই কনসেপ্টগুলোকে বুঝতে পারি। তখন আমাদের জন্য এটা রাইট ডাউন করা বা এটা সুন্দরভাবে উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। এবং আমি আগেও বলেছি, প্রত্যেকটা সিভিএলএম এ আবার নতুন করে বলছি যে প্রত্যেকটা আমরা 1 ঘন্টা আমাদের অ্যাসেসমেন্টের রিটেন অ্যাসেসমেন্টের টাইম থাকবে। সেজন্য আমাদের 20টার মতো যদি রিটেন কোশ্চেন আসে, তাহলে 20টার মতো কোশ্চেন থাকবে। তো 20টা কোশ্চেনকে আমি যদি ধরি, প্রতিটা কোশ্চেনের জন্য আমার 3 মিনিট থাকবে, 30 সেকেন্ড যাবে আমাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ক্লিয়ার করতে, যে কোন প্রশ্নটা কিভাবে লিখবো বা এর ভিতরে কি জানতে চাওয়া হয়েছে। আর 2.5 মিনিট আমি লেখার সময় পাবো, রাইট ডাউন করার সময় পাবো। সুতরাং এই কনসেপ্টগুলো এমনভাবেই লেখা যে 3 মিনিটের কথা মাথায় রেখেই লেখা। অ্যাসেসমেন্ট, রিটেন অ্যাসেসমেন্টকে যেন আমি মিট করতে পারি, তার টার্গেটগুলোকে যেন আমি ফুলফিল করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে লেখা। যদি কারো এর চাইতেও আরো বেশি জানার আগ্রহ থাকে এবং জানতে চান, আরো এটাকে এলাবোরেটলি জানতে চান, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি স্লাইডে আমাদের পেজ নাম্বার উল্লেখ করা আছে। তো পেজ নাম্বারগুলো যদি আপনারা দেখেন, ওই পেজে গিয়ে আরো এলাবোরেটলি করতে পারবেন। এইটা তৈরি করা তাদের জন্য যারা দেখা গেল যে অনেক মানুষ আছে যে সারাদিন পরিশ্রম করে, অফিসে কাজ করে, সময় নেয়, বা ঘরে সংসারে মা বোনেরা যারা কাজ করে তাদের সময় নেয়। দেখা গেল রাত্র 10টার পরে 1 ঘন্টা একটু পড়লো, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু ক্লিয়ার হলো। যখন অ্যাসেসমেন্ট দিতে আসবে, ফাইনালি বসার আগে অনেক টার্ম এবং টার্মিনোলজি তাদের কাছে খুব পানির মতো পরিষ্কার হবে। অনেক কিছু ধরতে তাদের ওইরকম একটা প্রস্তুতির আগে একটা পূর্ব প্রস্তুতি তাদের হয়ে গেল। তাদের কথা মাথায় রেখেই আমাদের এইগুলো। আজকে এই অনলাইন ক্লাসে বা ভিডিও লেকচারে আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে শুধরে দেবেন এবং আপনাদেরই একজন মানুষ মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সাদগায়ে জারিয়া হিসেবে কবুল করুন। এখানে ছোট্ট করে একটু আমার প্রোফাইল দেওয়া আছে। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ইমেল আইডিতে যোগাযোগ করতে পারবেন। আমি তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহার, আয়াত নাম্বার 25 থেকে 28। প্রথম যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব, সিভিএলএম 7 পিডিএফ বুক নাম্বার 17। আরেকটা কথা বলে, যে পিডিএফ বুক এইটা আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনেই আপনি পেয়ে যাবেন, লিংক পেয়ে যাবেন গুগল ড্রাইভের। আপনি আপনাদের প্রয়োজন মতো করে ডাউনলোড করে নিতে পারেন। এখন কি বলছে যে হোয়াট ইজ লার্নিং আউটকাম। লার্নিং আউটকামটা কি, খুব সহজ করে যদি বলি, শিক্ষার্থীরা শিক্ষণ প্রক্রিয়ার শেষে এই কারিকুলাম থেকে কি কি শিখবে, এই কারিকুলাম থেকে আপনি কি কি শিখতে পারবেন, সেইটাই লার্নিং আউটকাম। হ্যাঁ, যে এই কারিকুলাম শেষে কি হবে, একজন ডাক্তার হবে। কিসের ডাক্তার হবে? মেডিসিনের ডাক্তার হবে। এই কারিকুলাম শেষে কি হবে? একজন ইঞ্জিনিয়ার হবে। কিসের ইঞ্জিনিয়ার হবে? ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হবে। এই কারিকুলাম শেষে কি হবে? সে একজন ডাক্তার হবে, কিন্তু সে অর্থোপেডিক্সের একজন ডাক্তার হবে। তার মানে এই কারিকুলাম, শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়া শেষে এই কারিকুলাম শিখে কি শিখবে। আপনি এই কারিকুলাম শিখলে দেখা গেল যে
একজন সার্টিফাইড অ্যাসেসর এবং ট্রেনার হতে পারবেন। এটাই হচ্ছে আপনার একটা লার্নিং আউটকাম। তো ওইটাই বলছে, এ ওয়েল রিটেন লার্নিং আউটকাম উইল ফোকাস অন হাউ দ্য লার্নার উইল বি এবল টু অ্যাপ্লাই দেয়ার নিউ নলেজ ইন এ রিয়েল ওয়ার্ল্ড কন্টেক্সট রাদার দ্যান অন এ লার্নার বিং এবল টু রিসাইট ইনফরমেশন। এখানে লার্নার শুধুমাত্র ইনফরমেশন গুলা মুখস্থ করবে, পড়বে, এইটা না, সে তার নলেজকে রিয়েল ওয়ার্ল্ডের কন্টেক্সটে অ্যাপ্লাই করতে পারবে, কোরিলেট করতে পারবে। হ্যাঁ, যে জ্ঞানটা তার কাছে অর্জিত হলো সেটা সে যেন সেটার অ্যাপ্লিকেশন করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। সেইটাই শিক্ষার্থীরা শিখন প্রক্রিয়া শেষে এই কারিকুলাম থেকে কি কি শিখবে। এখন লার্নিং আউটকাম সম্পর্কে বলছে যে লার্নিং আউটকাম আর ডিসক্রিপশন অফ দ্য স্পেসিফিক নলেজ, স্কিল অর expertise that learner will get from the learning activities such as training session, seminar, courses and program. The learning outcome টা ট্রেনিং সেশনের লার্নিং আউটকাম হতে পারে, সেমিনারের লার্নিং আউটকাম হতে পারে, 360 ঘন্টা কোর্সেরও লার্নিং আউটকাম হতে পারে, বা কোনো প্রোগ্রামের লার্নিং আউটকাম হতে পারে। যদি ছোট হয় তাহলে ছোট পর্যায়ের লার্নিং আউটকাম, বড় প্রোগ্রামের বড় পর্যায়ের লার্নিং আউটকাম। হ্যাঁ, যেমন আমরা যদি ধরি একটা স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, তার লার্নিং আউটকাম কি? জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা, এটা একটা লার্নিং আউটকাম হতে পারে। দেশের বেকারত্ব দূর করা, সেটা একটা লার্নিং আউটকাম হতে পারে। তারপর হচ্ছে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ অর্থনীতি তৈরি করা, সেটাও একটা লার্নিং আউটকাম হতে পারে, তাই না? তো লার্নার উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আফটার লার্নিং ইজ কমপ্লিটেড, মানে লার্নার এই যে আমাদের লার্নিংটা শেষে একজন লার্নার কি আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বা কি বুঝতে পারবে, কি শিখতে পারবে, সেটাই হচ্ছে আমাদের লার্নিং আউটকাম। এখন একটা কথা বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্ট। এই কোশ্চেনটা আছে হচ্ছে আমাদের 17 নম্বর পেজে। এটা খুব ট্রিকি একটা কোশ্চেন, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। এখন লার্নিং আউটকামটা আমরা বুঝতে পারছি, একটা কোর্স বা প্রশিক্ষণ শেষ করার পর আপনি যা শিখবেন, যা করতে পারবেন বলে আশা করেন, তাই লার্নিং আউটকাম। এই কোর্সটা শেষে কি করতে পারবেন? আপনি এই কাজগুলো করতে পারবেন, এইগুলোই হচ্ছে আপনার লার্নিং আউটকাম। তাহলে এলিমেন্টটা কি? এলিমেন্ট অফ কম্পিটেন্সি হলো মৌলিক বিল্ডিং ব্লক, মানে একটি কাজের দক্ষতা সেটে ক্ষুদ্রতম অংশকেই বলা হয় মৌলিক বিল্ডিং ব্লক বলা হয়। শিল্প দক্ষতার মানগুলি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে একটি নির্দিষ্ট কাজ ভূমিকা সম্পাদন করার জন্য প্রয়োজনীয় কাজ বা দক্ষতার বর্ণনা করে। কখনো কখনো লার্নিং আউটকাম এবং এলিমেন্ট অফ কম্পিটেন্সি একই, অন্য সময় এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে বিভিন্ন লার্নিং আউটকাম অন্তর্ভুক্ত থাকে। সংক্ষেপে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি একটি কাজকে নির্দিষ্ট কাজ বা দক্ষতায় ভেঙে দেয়, আর আপনার ক্ষমতা পরিমাপ করা যেতে পারে। এলিমেন্ট অফ কম্পিটেন্সি একটি কাজকে নির্দিষ্ট কাজ বা দক্ষতায় ভেঙে দেয় যা আপনার ক্ষমতা পরিমাপ করা যেতে পারে। তাহলে বলতেছে অনেক সময় লার্নিং আউটকাম এবং হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি অনেক সময় একই থাকে, অনেক সময় এলিমেন্ট কম্পিটেন্সির মধ্যে এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে অনেকগুলো লার্নিং আউটকাম থাকে। তাহলে এলিমেন্ট অফ কম্পিটেন্সি গুলো কি? এলিমেন্ট অফ কম্পিটেন্সি গুলো হলো একটা মৌলিক বিল্ডিং ব্লক। এগুলো হচ্ছে একটা মৌলিক বিল্ডিং ব্লক, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে একটি নির্দিষ্ট কাজ বা ভূমিকা সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাজ বা দক্ষতা বর্ণনা করে। আপনার মানে একটা একটা কাজকে মানে নির্দিষ্ট একটি কাজ ভূমিকা সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাজ বা দক্ষতা বর্ণনা করতে, এই কাজটা সম্পাদন করতে গেলে কতগুলো কম্পিটেন্সি, কতগুলো এলিমেন্ট আপনাকে সম্পাদন করতে হবে, সেইগুলা বর্ণনা করা থাকে হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে। এটাই বলছে হোয়াট আর দ্য এক্সপেক্টেড টু লার্ন টু বি এবল টু ডু আফটার কমপ্লিটিং দ্য কোর্স। একই কথা। এলিমেন্ট অফ কম্পিটেন্সি বলছে দেয়ার আর বেসিক বিল্ডিং ব্লকস, দ্য স্মলেস্ট পার্ট অফ জব এন্ড স্কিল সেট within industry competency standard describe the task and skill needed to perform a specific job. বলা হয়েছে যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে কতগুলো টাস্ক এবং স্কিল মানে মানে যে টাস্ক কমপ্লিট করার জন্য যে টাস্ক বা স্কিল গুলো থাকে, সেই টাস্ক বা স্কিল গুলার মানে বর্ণনা করা থাকে, যে প্রত্যেকটা কাজ বা মানে প্রত্যেকটা কাজ এবং স্কিলের
বর্ণনা করা থাকে হচ্ছে আমাদের এই এলিমেন্টের মধ্যে। বলছে sometimes a learner outcome and the element of the competency are same. Other time one element of competency might include several learning outcomes. এই কথাগুলোই বলছে, যেগুলো বাংলায় বললাম সেগুলোর ইংরেজি। ইন শর্ট, এলিমেন্ট অফ কম্পিটেন্সি ব্রেক ডাউন এ জব ইনটু স্পেসিফিক টাস্ক অ্যান্ড স্কিল দ্যাট ক্যান বি মেজার্ড ইউর ক্যাপাবিলিটি। হ্যাঁ, আপনার ক্যাপাবিলিটি গুলো মেজার করতে পারে। এখন বলছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে পার্থক্যটা কি। এখন পারফরমেন্স ক্রাইটেরিয়াটা সোজা কথা হচ্ছে অ্যাসেসিং ইউর ওয়ার্ক ইউ উইল বি জাজ ওয়ান। যে কাজগুলো আপনাকে অ্যাসেস করার মাধ্যমে আপনাকে মূল্যায়ন করা হবে, আপনি এই কাজগুলো পারেন, তার মানে দেখেন একটা জিনিস বলি, আপনি গাড়িতে চালাইতে পারেন, সেখানে অনেকগুলা এলিমেন্ট থাকে, এলিমেন্টের আন্ডারে দেখা গেল অনেকগুলা আউটকাম থাকতে পারে। হ্যাঁ, তো এলিমেন্ট থাকলো যে দেখা গেল যে মানে এই আউটকাম গুলোকে আবার হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে, যে এই এই এলিমেন্ট গুলার কি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া আবার দেখা গেল যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকে। যেমন আমার ড্রাইভিং শিখতে গেলে অনেকগুলা থাকতে পারে, জিগজ্যাগ থাকতে পারে, আমার হচ্ছে এল পার্কিং থাকতে পারে, আমার মানে উঁচু জায়গায় ওঠা থাকতে পারে, কিন্তু আমি এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো সবগুলোই আমি শিখলাম, আমাকে সবগুলোই শিখতে হবে, এলিমেন্টের প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমার শিখতে হবে। কিন্তু পরীক্ষার সময় অ্যাসেসর শুধুমাত্র আপনাকে জিগজ্যাগ দিল বা এল পার্কিং দিল, হ্যাঁ, তার মাইনে সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া সে দেয়নি, তার মধ্যে 2 থেকে 3টি ক্রাইটেরিয়াকে সে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে ব্যবহার করছে। সে সবগুলো ব্যবহার করতে পারে, কিন্তু সাধারণত সবগুলো ব্যবহার করা হয় না, অল্প কিছুর মাধ্যমে সে আপনাকে জাজ করতেছে। বলছে যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর স্পেসিফিক স্ট্যান্ডার্ড অর গাইডলাইন দ্যাট আউটলাইন হোয়াট এক্সপেক্টেড অফ এ স্টুডেন্ট ইন এ পার্টিকুলার অ্যাসাইন টাস্ক। এবং অন্য সময় এটাকে কিন্তু মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অলমোস্ট সেম, কিন্তু অ্যাসেসমেন্টের সময় যেহেতু একটা অল্প সংখ্যককে দেওয়া হয়, সেই জন্য মানে যদি আপনাকে অ্যাসেস করা হয় সেজন্য অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলে। এটা আরো সামনের স্লাইড গুলো এলাবোরেট করব। সেটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো কি পরিমাপ করবেন, আপনি তার নলেজ স্কিল পরিমাপ করবেন তো, তাই না? আপনি কি কাজগুলো ভালোভাবে পারেন কিনা তা পরীক্ষা করার মানদণ্ড। এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে যে কাজগুলো আছে সেই কাজগুলো পারেন কিনা, এই কথাটাই বললো যে প্রতিটা এলিমেন্টের মধ্যে থাকবে কি, কতগুলো ক্রাইটেরিয়া থাকবে। এই ক্রাইটেরিয়ার বিপক্ষে একজন শিক্ষার্থী দক্ষতা মূল্যায়ন করা হয়। প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কতগুলো ক্রাইটেরিয়া থাকবে। এখন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা কি? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো নির্দিষ্ট মান বা নির্দেশিকা, একটি নির্দিষ্ট মূল্যায়ন কার্য একজন শিক্ষার্থীর কাছ থেকে কি আশা করা হয় তার রূপ দেওয়া হয়। বলা হয়েছে পারফরমেন্স ক্রাইটেরিয়ার আরেকটি নামই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এখন এই জিনিসটা আমি খুব শর্ট করে পরের স্লাইডে সাম আপ করতে যাচ্ছি। তাহলে পার্থক্যটা কোথায়? পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা, যাহাই পারফরমেন্স ক্রাইটেরিয়া তাহাই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। যখন আমি এটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস এর ভাষায় বলতেছি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর সিবিসি বা কারিকুলামের ভাষায় বলতেছি আমি তাহাকেই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটুক পর্যন্ত আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। এখন হচ্ছে একটা এলিমেন্ট বা শিখন ফল বা লার্নিং আউটকামের আন্ডারে যে ছোট ছোট কাজগুলো থাকে, প্রত্যেকটা এলিমেন্টের আন্ডারে কিছু ছোট ছোট কাজ থাকে, এই কাজগুলোকেই বলতেছি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। বোঝার চেষ্টা করেন, মানে একটা এলিমেন্টের আন্ডারে 5টা পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকতে পারে। একটি এলিমেন্টের সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া শেখা আবশ্যক। এখন ওই এলিমেন্টটার আপনি কিন্তু 5টা থেকে 3টা শিখলেন আর 2টা শিখলেন না, তা না, ওখানে 5টাই আপনাকে শিখতে হবে পারফরমেন্স ক্রাইটেরিয়া। এখন আসেন অ্যাসেসমেন্টের দিন কি হবে। বলছে ওই এলিমেন্ট বা শিখেন ফলকে যাচাই করার জন্য যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়াকে বেস ধরা হয় সেগুলোকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলে। এই 1 থেকে 5 যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে এর মধ্যে আমি 2কে নিলাম, 3কে নিলাম, 5কে নিলাম, এই 3টে আমার পরীক্ষা এই অ্যাসেসমেন্টে আমি এই 3টা চেক করব। এই 3টা যারা পারে তাদেরকে ধরে নেবো যে আমি 5টা বা 2টাও চেক করতে পারি। তো এই যে 2টা আমি ধরলাম, বেস ধরলাম 2টাকে বা 3টাকে, এইটাই হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া।
সেক্ষেত্রে সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়াকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে লাগাতেও পারেন, আবার নাও পারেন। এখন আপনি চাইলে 5টারেও করতে পারেন, কিন্তু সাধারণত তো আসলে ভাতের পাতিলের চাল প্রত্যেকটাকে টিপে টিপে তো আপনি ভাত হয়েছে দেখার দরকার নেই। আপনি আলটিমেটলি 2টা বা 3টা ভাত চেপে দেখতেছেন। এই যে 2টা বা 3টা ভাত চেপে দেখতেছেন, এইটাই হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আর পাতিলের সব ভাত কিন্তু আমার হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। এখন অ্যাডাল্ট লার্নিংটা কি? আমরা সবাই খুব সহজে বুঝি যে এটা প্রাপ্তবয়স্কদের লার্নিং এর প্রসেস। এটি এমন একটি অনুশীলন যেখানে প্রাপ্তবয়স্করা জ্ঞান, দক্ষতা, মনোভাব বা মূল্যবোধের নতুন রূপ অর্জনের জন্য নিয়মতান্ত্রিক এবং টেকসই স্বশিক্ষিত কার্যক্রমে জড়িত। এটা আমরা একবারে বুঝে গেছি। এটি এমন একটি অনুশীলন যেখানে প্রাপ্তবয়স্করা জ্ঞান, দক্ষতা এবং মনোভাব বা মূল্যবোধের নতুন রূপ অর্জনের জন্য নিয়মতান্ত্রিক এবং টেকসই স্বশিক্ষিত কার্যক্রমে জড়িত। এটাই বলছে ইংরেজিতে, ইট ইজ এ প্র্যাকটিস ইন হুইচ adults engage in systematic and sustained self-educating activities in order to gain new forms of knowledge, skill, attitude or value. এখন অ্যাডাল্ট লার্নিং কেন গুরুত্বপূর্ণ? এটা কিন্তু আমাদের পিডিএফ বইয়ে 21-এ বলা হয়েছে। তো বলা হয়েছে তাদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ে। আপনি যখন একজন লোক জানবে, শিখবে, সে তো বসে বসে খাবে না, তাই না? সে কর্মসংস্থান বাড়বে, কিছু না কিছু তো করবে, তাই না? ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে বিকাশ ঘটবে। একজন যখন কাজ শেখে তখন তার হয় কি, তার আত্মসম্মান বোধ জাগ্রত হয়। সে দেখা গেল নিজের টাকায় নিজে চলতে পারে। পেশাগতভাবেও বিকাশ ঘটে, ব্যক্তিগতভাবেও বিকাশ ঘটে। যত দিন যাবে কাজগুলো করতে করতে কাজের প্রতি যে দখলতা তার বাড়তে থাকবে এবং ব্যক্তিগতভাবেও সে স্বাবলম্বী হবে, স্থানান্তরযোগ্য দক্ষতা অর্জন করবে। দেখেন, ট্রান্সফারেবল স্কিলটা কি? যেটা একজন মানুষের কাছ থেকে আরেকটা মানুষের কাছে ট্রান্সফার হতে পারে, একটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষ শেখে। যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো তার বাড়তে থাকবে। এই কথাটাই বলছে ইংরেজিতে, individual pursue adult learning for a variety of reasons to enhance their employment prospect, develop personally or professionally, obtain transferred skills such as critical thinking. এখন প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং এর 7টা প্রিন্সিপাল আছে। এই 7টা প্রিন্সিপাল আমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমটা হচ্ছে লার্নার নিড টু নো, সেলফ কনসেপ্ট অফ লার্নার, প্রিয়র এক্সপেরিয়েন্স অফ লার্নার, রেডিনেস টু লার্ন, ওরিয়েন্টেশন টু লার্নিং, মোটিভেশন টু লার্ন, ডিজায়ার, ফিডব্যাক অন দ্য প্রোগ্রেস। এই যে 7টা অ্যাডাল্ট লার্নিং এর প্রিন্সিপালের কথা বলা হয়েছে। অনেক সময় বলে যে অ্যাডাল্ট লার্নিং এর প্রিন্সিপাল কি, অ্যাডাল্ট লার্নিং এর গুরুত্ব কি, এই একটা কোশ্চেন। তাহলে আমাদের এই 3 মিনিটের মধ্যে এই 2টা জিনিস ছোট্ট করে শর্ট করে লিখতে হবে। এখন আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে এই অ্যাডাল্ট লার্নিং এর দেখা গেল মুখস্থ করলে 7টা প্রিন্সিপাল অনেক সময় মনে থাকে না, সেই জন্য আমি একটা শর্টকাট কি বের করছি। আমি বলছি আরপিএল, সেলফ ডেমো। আপনি আরপিএল এ গেলে নিজের ডেমো নিজের দিতে হবে। এই যে জিনিসটা আমি মনে রাখছি, এইটা আমার হেল্প করে। যেমন আরে হয় কি, আমি বললাম আরে রেডিনেস টু লার্ন, পিতে হয় কি প্রিয়র এক্সপেরিয়েন্স অফ দ্য লার্নার, এলে হয় কি লার্নার্স নিড টু নো, তাহলে আরপিএল গেল। সেলফে হয় কি সেলফ কনসেপ্ট অফ লার্নার, ইতে হয় কি, হ্যাঁ এস ইতে হয় হচ্ছে সেলফ কনসেপ্ট অফ লার্নার, এলে হয় কি, এলে আমি বলতেছি হচ্ছে আমি বলছি লার্নার নিডস টু নো বলতেছি। তারপর হচ্ছে আমি এই ডিতে হয় কি, আমি ডিতে বলতে ডিজায়ার ফিডব্যাক অন দ্য প্রোগ্রেস বলতেছি। তারপর হচ্ছে এম এ হয় কি, আমি মোটিভেশন টু লার্ন বলতেছি। তাহলে আমি আমার এই 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 শর্ট প্রসেসটা যদি আমি ফলো করি, তাহলে হচ্ছে আমি এইটা করতে পারি। তাহলে আরপিএল আমরা পেলাম 3টা, আরপিএল, সেলফে পেলাম, ডেমোতে পেলাম। এই 7টা আমরা মনে রাখবো।
আচ্ছা, আমাদের এই চ্যানেলটা যদি আপনি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহ পাই কাজ করার। কারণ এটা ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিসে অনেক সময় বোঝা যায় না যে যার দ্বারা আপনাদের উপকৃত হচ্ছেন কি হচ্ছেন না। সাবস্ক্রাইব করলে আমরা ধরে নেই মানুষ সাবস্ক্রাইব করতেছে, মানুষ এই চ্যানেলটা বেশি দেখতেছে, তার মানে মানুষ উপকৃত হচ্ছে। আর সবচেয়ে বেশি খুশি হব যদি আপনারা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেন যে কিভাবে ভালো করতে পারি, কোন জায়গাগুলো আমাদের দুর্বলতা। তাহলে দেখা গেল যে পরের যে ভিডিওগুলো আমরা করব সেখানে এই এই বিষয়গুলো আমাদের আরো তুলে ধরতে পারবো। আর আপনাদের যত আপনাদের মতো মানুষদের কাছে মানে শেয়ার করবেন, এইটা আরো অনেক মানুষের কাছে চলে যাবে। মানুষের যে এই সিবিটি এর যে ভীতিটা, সেই ভীতিটা দূর করতে এই ভিডিওগুলো অনেকটা সহজ কাজ হিসাব সহায়তা করবে বলে আশা করি। হোয়াট ইজ লার্নিং এনভায়রনমেন্ট? লার্নিং এনভায়রনমেন্ট বলছে কি, শিক্ষার পরিবেশ হলো এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থী স্বাচ্ছন্দ্য বোধ করবে, উৎসাহিত হয়, পাশাপাশি তাদের পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা অনুপ্রাণিত হয়। এটি শেখার পরিবেশ কেবল একটি শ্রেণীকক্ষের চেয়ে বেশি। শুধুমাত্র ক্লাসরুম কি যে আপনি মনে করবেন লার্নিং এনভায়রনমেন্ট, তা না। লার্নিং এনভায়রনমেন্ট পুরো জায়গাটাকেই একটা লার্নিং এনভায়রনমেন্ট। এটি একটি স্থান যেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে নিরাপদ বোধ করে, তাদের জ্ঞান অন্বেষণের সহায়তা করে, সেই সাথে তাদের পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা অনুপ্রাণিত হয়। তো শিক্ষার পরিবেশ হলো এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করে, উৎসাহিত হয়, পাশাপাশি তাদের পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা অনুপ্রাণিত হয়। এটা আমাদের একটা লার্নিং এনভায়রনমেন্ট। এখন লার্নিং এনভায়রনমেন্টে বলছে যে, ওইটাই ইংরেজিতে বলার চেষ্টা করছে যে লার্নিং এনভায়রনমেন্ট ইজ এ প্লেস ওয়ার লার্নার ফিল কমফোর্টেবল, এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দেয়ার সারাউন্ডিং। এইটুকু লিখলেই হবে, পুরোটা লিখতে হবে তা না, পুরোটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেওয়া আছে। এ লার্নিং এনভায়রনমেন্ট ইজ মোর দ্যান জাস্ট এ ক্লাসরুম। It is a space in which students feel safe and supported in their pursuit of knowledge as well as inspired by their surroundings. এখন বলছে যে হোয়াট ইজ এক্সিস্টিং রিসোর্স? এক্সিস্টিং রিসোর্স বলতে কি বোঝায়? যে রিসোর্স গুলো আমার আপাতত আছে, হ্যাঁ, এক্সিস্টিং মানে অলরেডি আছে, সেইগুলাকে আমরা এক্সিস্টিং রিসোর্স বলতে পারি। এর অনেক রিটেন ডকুমেন্ট থাকতে পারে, ফটোগ্রাফস থাকতে পারে, ভিডিও থাকতে পারে, কেস স্টাডি থাকতে পারে। সোজা কথা, বাংলা কথা, অ্যাভেলেবেল রিসোর্স। সেই অ্যাভেলেবেল রিসোর্স গুলা কি আমরা এক্সিস্টিং রিসোর্স বলতেছি। বুক, ওয়েবসাইট, টিচার, নোট, হার্ডওয়্যার, সফটওয়্যার ইটিসি মাইট বি গুড ফর প্লেস টু স্টার্ট। দেখেন, আমরা যে এই ভিডিওগুলো করলাম, এই ভিডিওগুলোর একটা বড় সুবিধা কি জানেন? আরেকজন যখন করতে যাবে সে একটা প্ল্যাটফর্ম পেল, সে এটাকে ধরে এর চাইতে আরো ভালো করতে পারবে। তার মানে এইটা একটা বেস পেল যেখানে সে এক্সিস্টিং রিসোর্স পেল। এই রিসোর্সের চাইতে সে এইটার উপর এইটার লিমিটেশন গুলাকে সে সলভ করে আরো উন্নত একটা আপনাদের কাছে ডকুমেন্ট প্রোভাইড করতে পারবে। তো আমরা ক্লিয়ার এক্সিস্টিং রিসোর্স কি, মানে যে রিসোর্সটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে সেটাই আমাদের এক্সিস্টিং রিসোর্স। তাহলে বলছে হোয়াই নিড ইভ্যালুয়েট লার্নিং মেটেরিয়ালস? লার্নিং মেটেরিয়ালসকে আপনি ইভ্যালুয়েট করবেন কেন, মূল্যায়ন করবেন কেন? লার্নিং মেটেরিয়ালস মূল্যায়নের সামগ্রিক উদ্দেশ্য শেখার কার্যকারিতা। এখন যে লার্নিং মেটেরিয়ালসটা আছে সেটা আমার পারপাসকে ফুলফিল করে কিনা, আমার লার্নিং অ্যাক্টিভিটিসটাকে চালিয়ে নেওয়ার জন্য এটা কার্যকর কিনা, বা এর কর্মক্ষমতা, প্রোডাক্টিভিটি ঠিক আছে কিনা, এবং এটা দ্বারা আমার ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা। আমি একটা স্ক্যানারের দোকান দিলাম, ফটোকপির দোকান দিলাম, এখানে একটা একটা করে স্ক্যান করব কতক্ষণ বসে বলেন? আর এখন অটো স্ক্যানার পাওয়া যায়, আপনি 100 স্ক্যান দিয়ে দেবেন, 100 স্ক্যান, যদি চান সিঙ্গেল স্ক্যান হবে, যদি চান একটা ফাইলে 100টা পেজ দিয়ে দেবে, অটো হয়ে যাবে, তাই না? তাহলে বলতেছি যে উদ্দেশ্য হলো শেখার কার্যকারিতা, কর্মক্ষমতা, ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা। এখন আপনি টাইপ মেশিনে টাইপ শিখে কি করবেন? এখন তো এটা ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ হবে না, শেখার কার্যকারিতা এবং কর্মক্ষমতা না, কারণ এখন কম্পিউটারে টাইপের যুগ, এখন আপনাকে কম্পিউটার শিখতে হবে, তাই না? হ্যাঁ, তো সেইটাই বলছে। ওভারঅল পারপাস অফ দ্য ইভ্যালুয়েটিং লার্নিং ইজ to determine the effectiveness of the learning and whether performance and business objectives were met. এখন বলছে অপারেশনাল রিসোর্স বলতে আমরা কাকে কাকে বুঝি। লার্নিং অপারেশন রিসোর্স হচ্ছে কি, একটা বলে ধরেন একটা ওভারহেড প্রজেক্টর হচ্ছে লার্নিং রিসোর্স, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লার্নিং রিসোর্স, অপারেশনাল রিসোর্স, এই ওভারহেড প্রজেক্টর, পাওয়ার পয়েন্ট, এগুলো সব অপারেশনাল রিসোর্স। ব্ল্যাকবোর্ড মানে খুব কমন একটা অপারেশনাল রিসোর্স, হোয়াইট বোর্ড, ম্যাগনেটিক বোর্ড, হ্যান্ড আউট, টেক্সট বুক,
রেকর্ডার, ভিডিও রেকর্ড, এগুলো সব হচ্ছে অপারেশনাল রিসোর্সেস। আমরা তো জানি সোজা কথা, যে ক্লাসরুমে যে দেখা গেল যে রিসোর্স গুলার মাধ্যমে আমাদের শিখন পরিচালনা করা হয়, সেগুলো সবগুলোই অপারেশনাল রিসোর্সেস। এখন এখানে হচ্ছে আমাদের হোয়াট ইজ কনজিউমেবল রিসোর্স। কনজিউমেবল রিসোর্স বলতে বোঝাচ্ছি যে জিনিসটা ব্যবহার করার পর একেবারেই শেষ হয়ে যায়, যেটাকে আবার নতুন করে কোনো ব্যবহার করা যায় না। আপনি একটা কাগজ প্রিন্ট দিলেন, সেটা তো শেষ, এটা নিয়ে আপনার কোনো কাজ করতে পারেন। একটা কলমের কালি শেষ, মানে সেটা শেষ, কনজিউম হয়ে গেছে। আপনি এক বস্তা সিমেন্ট দিয়ে কিছু কাজ করলেন, সেটা তো হচ্ছে ট্রেনিং করালেন, সেই এক বস্তা সিমেন্ট তো শেষ, সেটাতে আপনি কোনো ব্যবহার করতে পারবেন না। তো এটাই বলছে, যেমন প্রিন্টারে ব্যবহৃত কাগজ বা কালি, কার্তুজ, প্রিন্টারের যে কালি থাকে, সেটা ব্যবহার করলে তো এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। Consumable resources are resources that can be used only once, such as making marking pen, paper, ink cartridge used in the printers, whiteboard markers, এগুলো। তাহলে হোয়াইট বোর্ড মার্কার আপনি ব্যবহার করলে ওটা দিয়ে আর কি করবেন? তারপর হচ্ছে মার্কিং পেন, যদি আপনি ব্যবহার করা মানে মার্কিং পেনটা শেষ হয়ে যায়, তাহলে ওটা দিয়ে কিছু করতে পারবেন না। তাহলে বলছে মানে হোয়াট ইজ কেস স্টাডি অ্যান্ড মানে হোয়াট ইজ কেস স্টাডি ইউজড ফর, কি কারণে কেস স্টাডি ইউজ করা হয়। কেস স্টাডি মেথড হচ্ছে এমন একটি কেস স্টাডি মেথড হচ্ছে একটি মেথড, এটা কোয়ালিটেটিভ বা গুণগত বিশ্লেষণ মেথড। এটা হচ্ছে কোনো সামাজিক বা একক বা অবস্থা সম্পর্কে ব্যাপক অনুসন্ধান। আপনি ইনক্লুসিভ বা ইনডেপথ কোনো কিছুর জন্য যদি আপনি তথ্য অনুসন্ধান বা বিশ্লেষণ করতে চান, তাহলে একটা গুণগত বিশ্লেষণ মেথড হচ্ছে এই কেস স্টাডিটা। এখন সামাজিক গবেষণায় এই মেথডটা খুবই একটা পপুলার মেথড বা জনপ্রিয় মেথড। গভীর অনুসন্ধানের মাধ্যমে আপনার বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়, কারণ উদ্ঘাটন করা যায়। প্রয়োজন হলে গবেষকগণ কেস স্টাডি মেথড প্রয়োগ করেন। যদি আপনি কোথাও কারণ উদ্ঘাটন করতে চান, কেন এই ঘটনাটা ঘটলো, সেক্ষেত্রে আপনি কেস স্টাডি মেথডটা ব্যবহার করতে পারেন। যেখানে দুইটা ঘটনার একদম খুঁটিনাটি কয়েকটি ঘটনা, মানে আপনি কয়েকটি ঘটনার একদম খুঁটিনাটি সহ জানার মাধ্যমে বৃহত্তর কোনো ঘটনার সামগ্রিক ভাবে জানার চেষ্টা করা হয়। যেখানে ছোট্ট 3-4টা ঘটনার একেবারে ইনডেপথ মানে ডাটা কালেকশনের মাধ্যমে বা একেবারেই মানে কি বলবো, ব্যাপক তথ্য অনুসন্ধান বা বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্ত খুঁটিনাটি জানা যায়। এর ফলে একটা বড় সামগ্রিক চিত্র আঁকা যায় যে ঘটনাটা আসলে কি ঘটছিল। এটা হচ্ছে আমাদের কেস স্টাডি। এটা সোশ্যাল সায়েন্সে, কোয়ালিটেটিভ রিসার্চে খুবই কমন একটা মেথড। A case study is a research approach that is used to generate an in-depth, multi-phased understanding of the complex issue in its real-life context. Case study method serves to provide a framework for evaluation and analysis of complex issue. একটা complex issue কে evaluate করে, analyze করে, এটা রিয়েল লাইফ কন্টেক্সটে এইটা খুব কমপ্লেক্স ইস্যুকে মানে বোঝার ক্ষেত্রে এটা খুব ভালো একটি মেথড। এখন বলছে লার্নিং মেটেরিয়ালস গুলো কি বলে, যে শিক্ষামূলক উপকরণগুলো শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়াকে সহায়তা করে তাকেই লার্নিং মেটেরিয়ালস বলে। এটা আমরা সবাই বুঝি। লার্নিং মেটেরিয়ালস ইজ এ ব্রড টার্ম ফর মেটেরিয়ালস ইউজ ইন ক্লাসরুম, যেগুলা মেটেরিয়ালস ক্লাসরুমে ব্যবহার করা হয় টু সাপোর্ট টিচিং, এবং শিক্ষাকে সাপোর্ট করে, অ্যান্ড লার্নিং শেখা এবং জানাকে সাপোর্ট করে। এ লেসন প্ল্যান ক্যান বি অন অফ দ্য ইফেক্টিভ মেটেরিয়ালস। একটা লেসন প্ল্যান কিন্তু আপনার একটা লার্নিং মেটেরিয়ালস, খুব চমৎকার একটা লার্নিং মেটেরিয়ালস। লার্নিং মেটেরিয়ালস আর অ্যান এইড টু লার্নিং প্রসেস। লার্নিং মেটেরিয়ালস আপনার লার্নিং প্রসেসটাকে সহায়তা করে। এখন হোয়াট আর দ্য লার্নিং রিসোর্সেস। লার্নিং রিসোর্সেস মেটেরিয়ালস হলো এমন এক উপকরণ যা কোর্স শেখানোর জন্য ব্যবহার করা হয়। লার্নিং রিসোর্স মেটেরিয়ালস ব্যবহার করতে পারেন কাঙ্ক্ষিত শেখার উদ্দেশ্য অর্জন করার জন্য, এবং শিখন ও শেখার প্রক্রিয়াকে সহজ তৈরি করতে পারে। যেমন ওয়ার্কবুক, টেক্সট, ভিডিও, সফটওয়্যার, পোস্টার, পাওয়ার পয়েন্ট এবং আদার্স মেটেরিয়ালস। এটাই ইংরেজিতে বলছে যে লার্নিং রিসোর্স আর অ্যাডেড টুলস অ্যান্ড হেল্প টিচার
teach and student learn before a learning resource is used in the classroom, it must be evaluated and approved. আপনি লার্নিং ম্যাটেরিয়ালস, লার্নিং যে রিসোর্স গুলো ব্যবহার করার আগে অবশ্যই ক্লাসরুমে ব্যবহার করার আগে এগুলো ইভ্যালুয়েট করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে এগুলোকে অ্যাপ্রুভডও করতে হবে, যে আপনি কোন বই পড়াবেন, কোন ভিডিওটা দেখাবেন, কোন সফটওয়্যারটা ব্যবহার করবেন, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট কোন পোস্টারটা শো করবেন, কোন পাওয়ার পয়েন্ট স্লাইডটা গুলো দেখাবেন, এগুলো আপনাকে চেক করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। হ্যাঁ, এখন বলছে যে রাইট ডাউন দ্য 9 স্টেপ দ্যাট ক্যান বি অ্যাসিস্ট ইন ইউর রাইটিং। আপনার লেখার ক্ষেত্রে, ভালো লেখার ক্ষেত্রে সহায়তা করবে 9টা স্টেপের কথা বলা হয়েছে সিভিএলএম 7-এ, পিডিএফ বুকে পেজ নাম্বার 44-এ। কিন্তু এইখানে আমার একটা অবজারভেশন হচ্ছে এই 9টা স্টেপ কিন্তু আসলে নিয়েই তৈরি হয় জ্ঞানের মানে মানে ইনস্ট্রাকশনাল যে লার্নিং যে আছে সেখানে 9টা। তারপরে এটা কেন দিল জানি না, যাই হোক আমরা পড়বো এটা জ্ঞানের এই 9টা ইভেন্ট। এটা পরবর্তী সিভিএলএমও আছে, সেখানে অবশ্য এই জ্ঞানের নাম উল্লেখ করা আছে, কিন্তু এইখানে আবার উল্লেখ করে নাই। যাই হোক, সে প্রসঙ্গে না যাই। এখন এই যে 9 ইভেন্ট, এই 9 ইভেন্টের মধ্যে কি কি আছে? গেইন অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্ট, ইনফর্ম স্টুডেন্ট অফ দ্য অবজেক্টিভ, stimulate recall to prior learning, present the content, provide learning guidelines, elicit performance practice, provide feedback, assess performance, enhance retention and transfer। মূলত যেটা আমি বুঝি, আমরা যে গ্লস মেথডের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন করি বা আমাদের এখানে প্রেজেন্টেশন করতে হবে, এটাও অন কাইন্ডস অফ ওই রকমই একটা গ্লস মেথডের মতো, যেটা হচ্ছে জ্ঞানে এই 9 ইভেন্টের কথা বলছে। এইটা ফলো করে ক্লাসরুমে অ্যাটেনশনটাকে ধরে রাখা এবং ক্লাসরুমে একটা স্টুডেন্ট বান্ধব এবং ক্লাসরুম বান্ধব একটা লেকচার দেওয়া হয়। মানে 1916 সালে থেকে 2002 সাল পর্যন্ত জীবিত ছিলেন, তার জীবনকাল। জ্ঞানের বই ছিল হচ্ছে কন্ডিশন অফ লার্নিং। এই কন্ডিশন অফ লার্নিং এ তিনি প্রথম 1965 সালে প্রকাশিত হয় এবং শেখার জন্য মানসিক অবস্থা, মেন্টাল কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন অফ লার্নিং কে উনি হচ্ছে চিহ্নিত করেন। এই থিওরিটিকে বলা হয় থিওরি অফ ইনস্ট্রাকশন। হ্যাঁ, এই ওনার এই থিওরিটিকে বলা হয়। প্রথম যে জিনিসটা বলছে সেটা হচ্ছে গেইন অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্ট। প্রথম যখন আমি ক্লাসরুমে ঢুকবো তখন এমন কিছু করব যেটার মাধ্যমে ছাত্রছাত্রীদের মনোযোগ আমার দিকে চলে আসবে। যেমন আপনি গিয়ে একটা পিকচার শো করতে পারেন, একটা ভিডিও শো করতে পারেন, একটা ফানি ভিডিও শো করতে পারেন। অবশ্যই এটা আপনার একাডেমিক এবং আপনার আজকে লেকচার রিলেটেড হতে হবে। হ্যাঁ, একটা মোটিভেশনাল স্পিচ করতে পারেন, একটা অ্যানিমেশন দিতে পারেন, শিক্ষণীয় গল্প দিয়ে শুরু করতে পারেন। যেমন ধরেন একটা গল্প বললেন, একটা ছবি দেখালেন, আপনি সেফটি নিয়ে আজকে লেকচার দিবেন, আপনি সেফটিতে একটা পোস্টার দেখালেন যে এখানে বাবা হচ্ছে হেলমেট পরা আছে, পিছনে বাবার স্ত্রী এবং সামনে হচ্ছে এই জামাই বই দম্পতির বাচ্চা আছে। বাবার মাথায় হেলমেট আছে আর কারো মাথায় হেলমেট নেই। তাহলে এই ছবিটা থেকে আমরা কি বুঝতে পারি? যে এখানে মাথা গুরুত্বপূর্ণ হচ্ছে, বাবার মাথাটা গুরুত্বপূর্ণ, আর দুইটা মাথা গুরুত্বপূর্ণ নাই, কারণ তাদের সেফটি দরকার নাই, তাই তো? তাহলে এই কথাটা বলার সাথে সাথে তাদের কিন্তু মনোযোগ চলে আসলো, না না না, সবারই তো গুরুত্ব। তাহলে যদি সবার গুরুত্ব থাকে তাহলে তো সেফটি বা পিপি সবার জন্য, আমাদের সবার পড়তে হবে, শুধুমাত্র একজন পড়লে হবে না। এর ফলে হচ্ছে কি, আপনি এই কথাগুলো বলার ফলে, এই গল্পটা বলার ফলে তাদের কিন্তু সমস্ত অ্যাটেনশনটা, মনোযোগটা আপনি গ্র্যাব করলেন, আপনার কাছে নিয়ে আসলেন। সেইটাই বলা যায় গেইন অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্ট। 2 নম্বরে বলছে ইনফর্ম স্টুডেন্ট দ্য অবজেক্টিভ। আপনি আজকে যে আমাদের যে লেসন, এই লেসনের যে অবজেক্টিভটা, সেই অবজেক্টিভ গুলো আপনি ডিসক্রাইব করবেন এখানে, যে লেকচার শেষে একজন লার্নার কি কি শিখতে পারবে বা জানতে পারবে আজকে ক্লাস থেকে। হ্যাঁ, ডিসক্রাইব অ্যাবাউট দ্য এক্সপেক্টেড আউটকাম। হ্যাঁ, ইনফর্ম দ্য লার্নার হোয়াট দে আর গোয়িং টু লার্ন। সোজা কথা, এখানে ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচটা কি কি আপনি জিজ্ঞেস করতে পারেন। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ডিসকাশন, ডেমনস্ট্রেশন, অবজেক্টিভ লিস্ট। আপনি অবজেক্টিভ লিস্ট গুলা ডিসপ্লে করলেন যে আজকে আমরা শিখবো এই জিনিসগুলো। সিবিএলএম 7-এ আছে এই কনসেপ্ট গুলা বা এই অবজেক্টিভ গুলো আমরা শিখতে পারবো।
তারপর বলছে স্টিমুলেট রিকল দ্য প্রিয়র লার্নিং। এখন এই স্টেজে বলছে যে লার্নারকে আগের ক্লাসে যা পড়ানো হয়েছে বা শেখানো হয়েছে তা জানতে চাওয়া, এবং লার্নার যে প্রিভিয়াস লেসনের সাথে আজকের লেসনকে রিলেট করতে শেখাবে। তাহলে গতকালে আমরা মনে করেন ধরেন গতকালে আমরা শিখলাম কি কিভাবে একটা শেপ টুলস শেপ মানে শেপ এর যে ওয়ার্ডের যে শেপের যে টুলস গুলো আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে ইনসার্ট করব সেটা শিখলাম। আজকে শিখবো হচ্ছে কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়। তাহলে সে গতকালকে লেকচার যেটা দিল সেইটা সে বলতে পারবে প্রিভিয়াসে, এবং আজকে যেটা সেটার সাথে কোরিলেট করতে পারবে যে এইটা ধারাবাহিকতার পরে এইটা। সেইটাই বলছে যে স্টিমুলেট রিকল অফ দ্য প্রিয়র লার্নিং, helps student make sense of new information by relating it to sometimes to related to something that they already know or something they have already experienced. বলছে কি লার্নারকে আগের ক্লাস পড়ানো বা শেখানো হয়েছে তা জানতে চাওয়া, লার্নারকে প্রিভিয়াস লেসনের সাথে আজকের লেসনকে রিলেট করতে শেখাবে। আপনি জিজ্ঞেস করলেন তাহলে আমরা গত ক্লাসে আমরা কি পড়ছি, কে কি বলতে পারবেন? হ্যাঁ, কেউ বলতে পারবেন কি? যে কোনো একজন বলেন গত ক্লাসে কি শিখছি। তাহলে আমি এই যে রিকল অফ প্রিয়র লার্নিং এইটা থেকে আমি রিকল করলাম। এখন এখানে ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ গুলো কি আপনি ছোট ছোট প্রশ্ন করতে পারেন। এমন হতে পারেন ছোট একটা পরীক্ষাও নিতে পারেন যে প্রত্যেকে একটা টপিক লিখবো গতকালকে আমরা কি শিখেছি, হ্যাঁ, বা লাস্ট লেসনে টাস্ক দিতে পারেন। আগের শেখার বিষয়ে আমাদের ধারণা আসবে, সেই অনুযায়ী ট্রেনার পড়াতে পারবে। তাহলে বলছে 4 নম্বর বলছে প্রেজেন্ট দ্য কন্টেন্ট। এইটা কিন্তু মূল বডি, এইখানে হচ্ছে আপনি আপনার কন্টেন্ট উপস্থাপন করবেন, মূল যে আজকে পড়াটা সেইটাই বলছে প্রেজেন্ট key point of lesson using the variety of technique, organize and group content in meaningful ways and provide explanation after demonstration. এইখানে আপনি ডেমো করে দেখাবেন, আপনি আপনার কন্টেন্ট উপস্থাপন করবেন। ইন্ট্রোডিউসিং লার্নার টু দ্য নিউ কন্টেন্ট, এটা ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচটা বলছে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করতে পারেন, ভিডিওর মাধ্যমে দেখাতে পারেন, ডেমনস্ট্রেট করে দেখাতে পারেন, লার্নিং গেম করে দেখাতে পারেন, লেকচার অ্যান্ড রিডিং, গ্রুপ ওয়ার্ক। মূল শেখাটা আজকের শেখাটার মূল যে বডিটা সেটা কিন্তু এই যে প্রেজেন্ট দ্য কন্টেন্ট। 5 নম্বরে প্রোভাইড লার্নিং গাইডলাইন্স, যে কন্টেন্ট গুলো দিলাম সেগুলো লং টার্মে কিভাবে মনে রাখবে সেই সম্পর্কে আমরা একটা গাইডলাইন করতে পারি, যে এটা বাসায় বসে আপনারা আবার এটা প্র্যাকটিস করবেন। দেখেন শর্ট টার্ম লার্নিংকে, শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে রূপান্তর করার একটাই ইয়ে আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি দেখবেন ছোটবেলায় যে সূরা মুখস্থ করেছেন সেই সূরা আজকেও আপনার মুখস্থ আছে, কারণ হচ্ছে আপনি রেগুলারলি ওই সূরাটা প্র্যাকটিস করেন। আপনি ধরেন একটা সূরা পড়লেন, মুখস্থ করলেন, আপনি আর 5 বছরে পড়লেন না, দেখবেন ওই সূরাটা আপনার ওই রকম মনে থাকবে না। তো শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে রূপান্তর করার উপায় হচ্ছে প্র্যাকটিস। তো যে কন্টেন্ট গুলো দিলে সেই কন্টেন্ট গুলোকে লং টার্মে কিভাবে সে মনে রাখতে পারবে সেই সম্পর্কে আপনি গাইড করলেন। লার্নারদের শেখার জন্য অ্যাভেলেবেল রিসোর্সের সন্ধান দিতে পারেন। আমি যেমন আপনাকে বললাম যে এই যে পেজ নাম্বার আছে এই পেজ নাম্বারে গিয়ে আপনি আরো দেখতে পারেন, গুগলে দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন। সোজা কথা, হেল্প স্টুডেন্ট লার্ন হাউ টু লার্ন। আমরা ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদেরকে সহায়তা করব কিভাবে শিখতে হয়, শিখাবো যে কিভাবে শিখতে হয়। এইখানে কি বলবেন? প্রোভাইড রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, লার্নিং হ্যান্ডআউট, ক্লাস ডিসকাশন, এই 3টা ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ ব্যবহার করতে পারেন। ইলিসিট পারফরমেন্স প্র্যাকটিস, এখানে বলছে কি লার্নারদের প্র্যাকটিস করাবো। এখানে আমি আপনার যে জিনিসটা শিখলাম বা আমরা যে ডেমোটা করলাম এটা আপনারা এখন প্র্যাকটিস করবেন। কন্টেন্ট গুলোকে লার্নারকে ডিসকাশন এবং কোশ্চেনিং করাবো, নিশ্চিত করব যে লার্নার সঠিকভাবে শিখেছে। এখন আপনি যেটা আপনাকে শিখালাম, এখন এইটা যদি আপনাকে আমি একটা ইমেজ ইনসার্ট করা শিখালাম, এখন আমি যদি আপনাকে একটা বলি যে আপনি ডেস্কটপটাকে ইমেজ আকারে ক্রপ করে সেই ডেস্কটপটাই আপনি জেপিজি আকারে করে সেটা আপনি ওয়ার্ডে ইনসার্ট করেন, তাহলে হচ্ছে কি
তাহলে আপনি যে কন্টেন্ট গুলো আজকে শিখলেন, ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয়, সেটা হাতে কলমে আপনার শেখাটা হয়ে গেল। এটা বলছে ইনিশিয়েটিং রেসপন্সেস ফ্রম দ্য লার্নার্স, অ্যালাউইং দেম টু কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং, রিপিটেশন, increase retention, have a student apply what they have learned to reinforce new skills and knowledge and to confirm correct understanding of the course concept. তাহলে সাথে বলছে কি, এই যে ছয়ে ছয়ে হচ্ছে ইলিসিয়েট পারফরমেন্সের ক্ষেত্রে আমি ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ কি কি ব্যবহার করব, ডিপ লার্নিং কোশ্চেন, আমি কিছু গভীর শেখার কিছু মানে ডিপ লার্নিং যে কোশ্চেন গুলো, যে তাহলে আমি যদি একটা মানে রাউন্ড শেপের পিকচার ইনসার্ট করতে পারবো কিনা, তাহলে যেহেতু স্কোয়ার শেপের পিকচার বা ডায়াগ্রাম শেপের পিকচার করছে, তাহলে রাউন্ড শেপের পিকচারও করতে পারবে। হ্যাঁ, তো এরকম দে হ্যাভ দ্য স্টুডেন্ট কোলাবরেট উইথ দেয়ার পিয়ার্স, ফেসিলেট প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি এক্সারসাইজ, এইগুলো হচ্ছে এই জায়গার ইনস্ট্রাকশনাল মানে অ্যাপ্রোচ। প্রোভাইড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অপরচুনিটি, রিটার্ন অ্যাসেসমেন্ট, এই যে আপনার ফর্মেটিভ অ্যাসেসমেন্টটাও পড়বে হচ্ছে, রিটার্ন অ্যাসেসমেন্টটাও পড়বে হচ্ছে এই ইলিসিয়েট পারফরমেন্সের উপর। যে গতকালকে যে আমরা শিখেছি বা আজকে যেটা শিখছি সেইটা থেকে আমরা দুইটা কোশ্চেন দেবো বা গ্রুপ ওয়ার্ক দেবো, আপনারা গ্রুপ ওয়ার্ক করবেন, বা কিছু ডিজাইন অফ ইফেক্টিভ কুইজ দেবো বা টেক্সট দেবো। হ্যাঁ, যে পিকচার ইনসার্ট করতে গেলে কোন মেনুতে যেতে হয়, নিচে আমরা 4টা অপশন দিলাম, এর মধ্যে যদি সে এটা জানা থাকে তাহলে সেটা পারবে। সাথে বলছে প্রোভাইড ফিডব্যাক। এখন যারা যা করছে সবাই যে সঠিকভাবে করছে তা কিন্তু না, কারোটা খুব ভালো হয়েছে, কারোটা খুবের কাছাকাছি গেছে। হ্যাঁ, এরকম। তো প্র্যাকটিস করানোর পর নেগেটিভ পজিটিভ ফিডব্যাক দিব, কতটা ইমপ্রুভমেন্ট দরকার। ফিডব্যাক কিন্তু আপনি কিভাবে ফর্সা হতে পারবেন এইটা ফিডব্যাক না। ফিডব্যাক হচ্ছে আপনার একাডেমিক রিলেটেড হতে হবে, এটা ইমপ্রুভমেন্টের জায়গায়। যে আপনি যদি যা করেন সুন্দরভাবে করেন, কিন্তু তাড়াহুড়ার কারণে আপনার ভুলটা হয়, তাহলে আপনি কাজ করার সময় তাড়াহুড়া করবেন না। তাহলে সে বুঝতে পারছে যে আমি যদি একটু ধীরে করি তাহলে আমাদের কাজটা আরো বেশি ইমপ্রুভমেন্ট হয় এবং আরো কোয়ালিটি মেনটেন করতে পারবো। কারেক্টিং লার্নার রেসপন্স, অ্যানালাইজ দেয়ার বিহেভ or correcting problems earlier, allow student identify gaps understanding before it is too late, মানে খুব দেরি হওয়ার আগে সে বুঝতে পারবে যে আসলে এটা কি। ধরেন আপনি বললেন যে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে সার্কেলটা করার সময় মানে শিফট চেপে তারপর সার্কেলটা করলে দেখা গেল রাউন্ডটা ঠিক থাকে, সার্কেলের যে রাউন্ডটা। তো আপনি তো ওইটা করার সময় দেখা গেল ওইটা বাটনটা চেপে এইটা করেন না, যে কারণে আপনারটা কিন্তু 100% রাউন্ড হয় না বা সার্কেল হয় না। তো এইরকম ফিডব্যাক যে আপনি তাহলে যখন আমরা লেকচার দিব বা ইনস্ট্রাকশন যেটা থাকবে সেটা মনোযোগের সহিত আপনি ইনস্ট্রাকশন গুলো পড়বেন। তা বলছে এখানে কি ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ গুলো কি আছে, পিয়ার রিভিউ আছে, ইনস্ট্রাক্টর রিভিউ আছে, ডিসকাস এন্ড ডিবেট আছে। পিয়ার রিভিউ আমি আগে বলছি, পিয়ার রিভিউটা ফিডব্যাকের খুব চমৎকার একটা জিনিস। আপনার যে সহকর্মী, ছাত্র শিক্ষার্থী, টিচারের টিচার, এরা হচ্ছে পিয়ার ইন্টারভিউ, মানে যে আপনার সাথে কাজ করতেছে সে যত ক্লোজলি আপনি দেখতেছে, এটা কিন্তু কখনো একজন ইনস্ট্রাক্টর এত ক্লোজলি আপনাকে বিচার করতে পারবে না। আপনার বন্ধু হচ্ছে আপনার একেবারে সব কিছু জানে, যে আপনার কি কারণে এই সমস্যাগুলো হয়, আপনার মধ্যে কি দোষ আছে, কি গুণ আছে। তো বন্ধুদের কাছ থেকে বা সহকর্মীদের কাছ থেকে ফিডব্যাকটা হচ্ছে পিয়ার ফিডব্যাক বলে। হ্যাঁ, তো ফিডব্যাক দরকার কেন, ইমপ্রুভমেন্টের জন্য। 8 বলছে কি অ্যাসেস পারফরমেন্স, এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যাসেসমেন্ট। এতদিন আমরা যা শিখলাম, প্র্যাকটিক্যাল করলাম, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিলাম, এই স্টেজে এসে আমি একেবারে ফাইনাল একটা অ্যাসেসমেন্ট নেব। এইখানে আর কোনো ধরনের ফিডব্যাক নয়। বলছে ফাইনাল টেস্ট করা হবে যাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়, যেখানে কোনো ফিডব্যাক নাই, শুধুমাত্র কতটা শিখেছে সেটা দেখতে হবে। এখানে শুধুমাত্র জাজ করার সময়, এখানে কি তার ফিডব্যাক দিতে পারবেন না। Test whether the expected learning outcome have been achieved on the previously stated course objectives, যে আমি পূর্বে যে কোর্স অবজেক্টিভ গুলো বলছি তার এগেনস্টে তাদের লার্নিং আউটকাম গুলা সে অ্যাচিভ করছে কিনা। ডিটারমাইনিং মাস্টারি লেভেল অ্যান্ড জেনারেল ডাটা প্রোগ্রেস, হ্যাঁ, সে কতটা দক্ষ হয়েছে ওই কাজটায়, কতটা নিখুঁত ভাবে, কতটা দক্ষতার সহিত, কতটা সুন্দরভাবে কাজ করতে পারে, সেইটাই এখন
আমি মেজার করব, ডিটারমাইন করব। হ্যাঁ, এখানে অ্যাপ্রোচটা কি, আপনি এক্সাম নিবেন, গ্রাজুয়েশন প্রজেক্ট দিতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, প্রি পোস্ট চেক করতে পারেন অ্যাডমিনিস্ট্রেটর, আর হচ্ছে মানে আপনি প্র্যাকটিক্যাল দিতে পারেন। এগুলো হচ্ছে আপনি এইগুলোর মাধ্যমে আপনি তার পারফরমেন্স অ্যাসেস করতে পারেন। যেমন আপনারা যখন এই সিবিটি লেভেল 4-এ বসবেন, আপনার পারফরমেন্স ইভ্যালুয়েট করবে কিভাবে? রিটেন অ্যাসেসমেন্টের মাধ্যমে, ওরাল অ্যাসেসমেন্টের মাধ্যমে, তারপর হচ্ছে ডেমোর মাধ্যমে। হ্যাঁ, এরকম তখন কিন্তু একেবারে ফাইনাল। বলছে ইনহ্যান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার, লাস্ট 9 নম্বর, লার্নার যা শিখেছে তা রিয়েল লাইফে কতটা ব্যবহার করতে পারছে। আপনি একটা জিনিস শিখছেন, এখন এই শেখাটা, এখন আমি শিখছি কিভাবে ইমেজ ওয়ার্ডে ইনসার্ট করতে হয়। রিয়েল লাইফে করছি কি, আমার যখন সিভি তৈরি করতে গেছি তখন কিন্তু আমি একটা ইনসার্ট করতে পারছি সিভি। হ্যাঁ, তো আমি এখন হচ্ছে আমার ওই যে কি বলে, আমি প্রেজেন্টেশনে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবো, সেখানেও তো কিন্তু আমার হচ্ছে এই পিকচার ইনসার্ট করতে হবে, তাই না? সুন্দর সুন্দর পিকচার ইনসার্ট করতে হবে, পিকচারকে বিভিন্ন সাইজে রাখতে হবে বা শেপ ব্যবহার করতে পারে। সেটা আমি রিয়েল লাইফে আমার যে কাজগুলো, আমি যে থিসিস পেপার দিতেছি, সেখানে আমি আমার এই নলেজ গুলো সমস্ত কিছু, দেখা গেল বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন ইউজার ম্যানুয়াল বানাইতে গেলে বা বিভিন্ন ধরনের জিনিস ক্রপ করে আমি তার ডিসক্রিপশন দিতেছি। তো বলছে রিয়েলিস্টিক অ্যাসাইনমেন্ট দিবেন, ইউজ জব এইড দিবেন, অনলাইন সাপোর্ট দিবেন, অ্যাসিস্ট লার্নার উইথ রিইনফোর্সমেন্ট আইডিয়া দিবেন। হ্যাঁ, কিভাবে তার রিয়েল লাইফে ব্যবহার করতে পারে, আপনাকে তাকে নিয়ে যাইতে পারেন কোথাও, দেখা গেল যে নীলক্ষেতে নিয়ে গেলেন, মানুষগুলো যে এই যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে তারা তাদের কাজগুলো করতেছে, সেইগুলো তারা চোখের সামনে দেখলো। বা আপনি দেখাই দিয়ে গেলেন কর্পোরেট অফিসে কিভাবে এই কাজগুলো হয়। হ্যাঁ, এটাই বলছে এইখানে শর্টে। জ্ঞানের 9 ইভেন্টের কথা বলা হয়েছে। গেইন অ্যাটেনশন, ইনফর্ম লার্নার্স অবজেক্টিভ, প্রেয়ার লার্নিং, প্রেজেন্ট কন্টেন্ট, প্রোভাইড গাইডলাইন্স, প্র্যাকটিস, প্রোভাইড ফিডব্যাক, অ্যাসেস পারফরমেন্স, ইনহ্যান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার টু দ্য জব। এই 9টা শর্ট করে বলা হয়েছে। তো এটা আপনি যদি লেখে যে রাইটিং, কিভাবে রাইটিং এ আপনার দক্ষতা কিভাবে বাড়াবেন বা কি কি অ্যাপ্রোচ ফলো করতে, সাথে যেহেতু এটা সিবিএলএম আছে এইভাবে লিখতে পারবেন। বলছে বাই ফলোইং দ্য সিকুয়েন্স অফ দিস 9 ইভেন্ট, ইনস্ট্রাকশনাল ডিজাইনার ক্যান ক্রিয়েট ইনস্ট্রাকশন that is engaging, learner centered and promote effective learning. Each event serve a specific purpose in facilitating the acquisition, retention and application of the knowledge and skill. সেটাই বলছে, আপনি সিকুয়েন্সিয়ালি এই 9 ইভেন্টটা ফলো করতে হবে, যেটা হচ্ছে আপনাকে ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে এনগেজ করবে, শিক্ষার্থী কেন্দ্রিক হবে এবং ইফেক্টিভ লার্নিং প্রমোট করবে। হ্যাঁ, এখন হোয়াই সেলফ টেক্সট, কুইজ অ্যান্ড কোশ্চেনিয়ার ইউজ, কেন কোশ্চেনিয়ার ইউজ করে? খুব শর্টে যদি আমরা বলি, ফর গেইন লার্নার অ্যাটেনশন। আপনি যখন একটা টেস্ট দিবেন তখন তার তো মনোযোগী হওয়ার কোনো উপায় নেই। ট্যাপিং into their past experience and providing opportunity for the learner to measure their progress. এখন পরীক্ষা দিয়ে দেখলো, কুইজ দেখে একটাও পারলো না, তাহলে সে পিছনের দিকে কিছুই শেখে না। হ্যাঁ, তাহলে তার এই লার্নার শেখাটা সঠিক হয় নাই, তাহলে বুঝতে পারলো, সে নিজেকে মেজার করতে পারলো। আর যদি কেউ পারে পুরোপুরি, তাহলে বোঝা যাবে তার এই পারাটা বা শেখাটা সম্পূর্ণ ছিল, যে কারণে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার। নিজেকে সেলফ ভাবে মেজার করা যায়, সেলফ মেজারমেন্টের জন্য সেলফ টেস্ট, কুইজ, কোশ্চেনিয়ার ভেরি ইম্পর্টেন্ট। যেমন আজকে যারা আমরা সিবিটি এ বসবো, তারা যদি খুব বেশি বেশি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করি, ফর্মেটিভ অ্যাসেসমেন্টে দেখা গেল আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, আমার টাইমিং লেভেলটা, সবগুলো বিষয় আমার খুব সুন্দরভাবে উঠে আসবে যে আমি এই সময়ের মধ্যে এই কাজগুলো ঠিক মতো করতে পারবো কিনা, বা কোশ্চেনে যেভাবে আসে আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা আসলে ওই পর্যায়ের কিনা। এইটাই পিডিএফ বই সিবিএলএম 7 এর 42 নম্বর পেজে আছে। তারপর একটা বলছে what are the things considering that you need when preparation for writing CVLM. আপনি যখন রাইটিং সিভিএলএম রাইট করবেন তখন আপনাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। দেখেন, রাইটিং ইফেক্টিভ ট্রেনিং অর লার্নিং মেটেরিয়ালস রিকোয়ার্স নলেজ, স্কিল
এফোর্ট। আপনার একটা সিভিএলএম লিখতে গেলে আপনার জ্ঞান লাগবে, দক্ষতা লাগবে, এফোর্ট লাগবে, প্রচেষ্টা লাগবে। আপনার নলেজ আছে, জ্ঞান আছে, দক্ষতাও আছে, হ্যাঁ, স্কিল আছে, কিন্তু আপনার ইচ্ছা নাই, তাহলে জিন্দিগিতেও আপনি এটা লিখতে পারবেন না। হ্যাঁ, তো অনেকে দেখবেন যে জানে সিগারেট ক্ষতিকর, হ্যাঁ, সিগারেট বাদ দিতে হয়তো বা চায়, মানে মানে সিগারেট ক্ষতি করতেছে, কিন্তু তার ইফোর্ট নাই, ওই চেষ্টাটা নাই, সে যে বাদ দিবে সেই চেষ্টাটা নাই, জানে, জানার জায়গা, তাহলে ওই জানাটা আসলে তার রিয়েল লাইফে কোনো কাজ করে না। হ্যাঁ, তো এখন বলছে কি, আপনি যখন সিবিএলএম লিখবেন তখন এনজয় দ্য রাইটিং। আপনার এই যে লেখাটাকে, এটা যদি আপনি এনজয় না করেন, আপনার এই জার্নিটাকে যদি আপনি এনজয় না করেন, তাহলে আপনার জন্য এটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। নলেজ ফর ইউর সাবজেক্ট এরিয়া, আপনাকে আপনার রিলেটেড সাবজেক্ট এরিয়া রিলেটেড সিবিএলএম লিখতে হবে। আপনি যদি হেলথ সেক্টরে হন তাহলে হেলথ সেক্টর সিবিএলএম লিখবেন, আপনি যদি কনস্ট্রাকশন সেক্টর বা ইঞ্জিনিয়ার লেভেলের হন তাহলে এই দিকে লিখবেন, আপনি যদি অন্য লাইনের হন সেই লাইনের লিখবেন। অন্য লাইনের এক গ্রুপ আর এক গ্রুপের সিবিএলএম লিখতে গেলে সে সিবিএলএম লিখতে পারবে না। and able to put time into research, তারপর বলছে relevant personal experience that you can draw upon। আপনি রিলেভেন্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স যা আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, যেটা আপনার সিভিএলএম এর ক্ষেত্রে কাজে দেবে। অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অফ ইনস্ট্রাকশনাল ডিজাইন, অ্যাডাল্ট লার্নিং অ্যান্ড ট্রেনিং, এখানে অ্যাপ্রোপ্রিয়েট নলেজের কথা বলছে, অফ ইনস্ট্রাকশনাল ডিজাইনের কথা বলছে, অ্যাডাল্ট লার্নিং এর কথা বলছে এবং ট্রেনিং এর কথা বলছে। অ্যান্ড ফোকাস ফর পিরিয়ড অফ টাইম উইদাউট ইন্টারাপশন, কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া আপনাকে একটা বড় একটা সময় নিয়ে এই ফোকাস করে এই কাজটা করতে হবে। আজকে করলেন আর 7 দিন সিবিএলএম হাত দিলেন, ওই সিবিএলএম তো আসলে আলোর মুখ দেখবে না। আপনাকে মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে যে আমি 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে আর কোনো কাজ নিব না, আমি এটা মনোযোগ সহকারে এই লেখাটা লিখবো, প্রত্যেকটা লাইন আমি বুঝে লিখবো, আমি নলেজ স্কিল সবগুলো এইখানের মধ্যে দিব। অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অফ ইনস্ট্রাকশনাল ডিজাইন, আমি এমন ভাবে এটা সাজাবো যেটা যেন টিচার সুন্দরভাবে পড়াতে পারে, একটা ছন্দ থাকে, হ্যাঁ, এবং যারা বয়স্ক লার্নিং এ, যে আমরা অ্যাডাল্ট লার্নিং করতেছি, আমরা ওদের ক্ষেত্রেও যেন এটা একটা সুন্দর কাজ হয়। বলছে একটা সিভিএলএম এর কয়টা পার্ট থাকে, একটা সিভিএলএম এর 5টা পার্ট থাকে, এটা অনেক সময় কোশ্চেনে আসে। একটা থাকে ইনফরমেশন শিট, একটা সেলফ চেক শিট, একটা অ্যান্সার শিট, একটা জব শিট, একটা স্পেসিফিকেশন শিট। তাহলে সিভিএলএম এর থাকে কয়টা, ইনফরমেশন শিট, সেলফ চেক শিট, অ্যান্সার শিট, জব শিট, স্পেসিফিকেশন শিট। এখন জব শিটটা কি? জব শিট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ স্পেসিফিক জব। লিস্ট অফ স্টেপ এ ওয়ার্কার উইল নিড টু কমপ্লিট দ্য জব। একটা ফ্যান লাগানো একটা জব, এখন আপনি কোনটার পর কোনটা লাগাবেন সেটা সচিত্র হইতে পারে, লিখিত ইনস্ট্রাকশন হতে পারে। যে আপনি প্রথমে দেখা গেল যে বডির সাথে যে হ্যাঙ্গিং রডটা সেটা কানেক্ট করবেন, তারপর পাখাগুলোকে লাগাবেন, তারপর এইটায় কানেকশন দিবেন, তারপর কারেন্টের সুইচে যে কানেকশন দিবেন, তারপর আপনি অন করবেন, ফ্যানটা ঘুরবে। তো এই যে কোনটার পর কোনটা করতে হবে, আগে কারেন্টের লাইন দিলেন, তারপর এই কাজগুলো করলেন, সেটা তো আসলে জব শিট ইনস্ট্রাকশন ফলো করা হলো না। স্পেসিফিকেশন শিটে মনে রাখবেন, স্পেসিফিকেশন শিট আর জব শিটের মধ্যে অনেক সময় পার্থক্য আসে। স্পেসিফিকেশন শিটে কন্ডিশনের উল্লেখ থাকে, সেট অফ কন্ডিশন, স্পেসিফিকেশন, ডায়াগ্রাম, হ্যাঁ, এই কন্ডিশন গুলো থাকে। যেমন আপনি একটি পতাকা আঁকবেন, এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, প্রথমে আপনি এই চারকোনা দিবেন, তারপর হচ্ছে এই গোল চারকোনাটা সবুজ থাকবে এবং হচ্ছে ভিতরে যে সার্কেলটা লাল থাকবে। কিন্তু স্পেসিফিকেশন শিটে উল্লেখ থাকবে যে এই যে আপনি চারকোনা সবুজ যে পতাকার যে আঁকলেন, সেটা দৈর্ঘ্যে কতটুকু হবে, প্রস্থে কতটুকু হবে, বৃত্তটার ডায়াগ্রাম কত হবে, হ্যাঁ, এটা একেবারে মাপ দেওয়া থাকবে। পতাকার পাশে যে লাঠিটা থাকবে সেটা উইথে কত থাকবে, মানে উইথে থাকবে কত, লেন্থে থাকবে কত, সেইটা স্পষ্ট করা বলা থাকবে, সেটা হচ্ছে স্পেসিফিকেশন। ইনফরমেশন শিট, ইনফরমেশন সাপোর্ট দ্য জব শিট, ইনফরমেশন সাপোর্ট দ্য জব শিট টু পারফর্ম দ্য রিকোয়ার আন্ডারপিনিং নলেজ অ্যান্ড ইনক্লুডিং দ্য ইনফরমেশন শিট। আন্ডারপিনিং যে নলেজটা
লাগবে সেটা ইনফরমেশন শিটে দেওয়া থাকে, যে কি কি আন্ডারপিনিং নলেজ লাগবে এই কাজটা করার জন্য। এখন বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ইনফরমেশন শিট। একটা গুড ইনফরমেশন শিটের কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে সেটা বলা হয়েছে। ফ্রি ফ্রম ভায়োলেশন অফ কপিরাইট ল। আপনি কোথাও দিয়ে কপি করে নিয়ে আসতে পারবেন না, এটা কপি কপি পেস্টের না, সুতরাং এটা কপিরাইট ল ভায়োলেট করে এমন কোনো কিছু এখানে থাকতে পারবে না। কন্টেন্ট ইনফরমেশন এসেন্সিয়াল টু দ্য অ্যাসাইনমেন্ট, দ্যাট ইজ লার্নিং আউট অ্যাসাইনমেন্ট অফ দ্য লার্নিং আউটকাম। এটা এসেন্সিয়াল কিছু ইনফরমেশন থাকতে হবে যেটা লার্নিং আউটকামকে মানে মিট করে, তাই না? তারপর হ্যাজ এ টাইটেল দ্যাট গিভস সাম আইডিয়া অফ দ্য কভারেজ অফ দ্য শিট। আপনার যে টাইটেলটা সেটা হচ্ছে আমাদের একটা আইডিয়া দেবে কভারেজ অফ দ্য শিট, সেটা বলছে। অ্যান আনকমন টার্ম মার্কড ফর দ্য ফার্দার ডিফাইনিং। যে টার্মগুলো একটু আনকমন থাকবে সেগুলো পরবর্তীতে ডিফাইন করা থাকবে, যেটা বলতে আমি কি কি বুঝাইছি বা এটা বলতে কি বোঝানো হয়। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের এই চ্যানেলটা আরো এই সুবিধা বঞ্চিত মানুষদের কাছে পৌঁছে যেতে পারবে, মানুষ আরো এর দ্বারা উপকৃত হতে পারবে। পাশাপাশি আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমাদের আসলে এই যে সদগায়ে জারি আমরা আরো বেশি উৎসাহ পাবো এবং আমরা বুঝতে পারবো যে কিভাবে করলে আরো বেশি আপনাদের জন্য এইটা আরো বেশি মানে আপনাদের ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, এডুকেশনটা। দোয়া রাখবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এখন সিবিএলএম নিয়ে কথা বললাম। সিবিএলএম আসলে কি? পেশাভিত্তিক কাজের জন্য সক্ষমতা ভিত্তিক শিখন প্রক্রিয়া কিভাবে ব্যবহার করব। তাহলে সিবিএলএম কি? সিবিএলএম আমি আসলে কিভাবে ব্যবহার করব সেই কথাগুলো এখন আমরা একটু আলোচনা করব। সিবিএলএম কম্পিটেন্সি বেইজ লার্নিং মেটেরিয়ালস। এখন কম্পিটেন্সি বেইজ লার্নিং মেটেরিয়ালসটা কি? সক্ষমতা ভিত্তিক শিখন প্রক্রিয়া। তো সক্ষমতা ভিত্তিক শিখন প্রক্রিয়া পেশাভিত্তিক কাজের জন্য সক্ষমতা ভিত্তিক শিখন প্রক্রিয়া শিক্ষার্থী গাইড। এটি হচ্ছে একটা নথি যা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য যোগ্যতার মান অনুসারে লিপিবদ্ধ সারিবদ্ধ, একজন শিল্পের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তির প্রাসঙ্গিক কোনো কাজের জন্য প্রতিষ্ঠিত মান ও দক্ষতার ব্যক্তিদের মূল্যায়নের মাধ্যম উপযুক্ত করে তোলা। একটা টিচার কিভাবে মানে টিচিং দিবে, হাউ লেসন টু বি টট, কিভাবে এই ক্লাসটা নেওয়া হবে সেইটা বর্ণনা করা হচ্ছে সিবিএলএম। Competency based learning materials CBLM package is simply well designed and carefully developed learning materials that gives trainees detailed instruction to guide them throughout the learning process. এই যে পুরা লার্নিং প্রসেসে ট্রেনিদেরকে গাইড করবে হচ্ছে সিবিএলএম, যে কোনটার পর কোনটা শিখবে, কোনটা কয় মিনিট শিখবে, ইন ডিটেলস এই সিবিএলএম এ দেওয়া থাকে। এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, এটা কিন্তু একটা মডিউলার ফরম্যাটে এবং মানে সারিবদ্ধভাবে লিপিবদ্ধ থাকে, মান অনুসারে লিপিবদ্ধ থাকে। হ্যাঁ, সেই কথাটাই বলছে যে প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের প্রাসঙ্গিক কোনো কাজের জন্য প্রতিষ্ঠিত মানের দক্ষতা ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত করে তোলাই হচ্ছে এই কাজ। তাহলে এই যে সক্ষমতা ভিত্তিক শিক্ষণ উপকরণটি কিভাবে ব্যবহার করবেন? একজন শিক্ষার্থীর প্রশিক্ষণার্থী হিসাবে মডিউলের প্রতিটি শিখন ফল লার্নিং আউটকাম অর্জনের জন্য আপনাকে কাজসমূহ ধারাবাহিকভাবে সম্পাদন করতে হবে। আপনি সিবিএলএম এখানে মনে করেন সিবিএলএম এ কিছু জিনিস পড়লেন, কিছু জিনিস পড়লেন না, তাহলে তো আপনি তালগোল পাবেন না। তো আপনাকে প্রত্যেকটা লার্নিং আউটকাম ঠিকমত পড়তে হবে, প্রত্যেকটা এলিমেন্ট আপনাকে পড়তে হবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সবগুলো আপনাকে সুন্দরভাবে দেখতে হবে। এই কাজসমূহ বাস্তব কর্মক্ষেত্রে বা সিমুলেটেড কর্মস্থলে অনুশীলনের মাধ্যমে সম্পাদন করা যেতে পারে। এখন বলছে শিখন ফল অর্জনের জন্য দক্ষতা ও জ্ঞানের সাথে সাথে সম্পর্কিত প্রয়োজনীয় প্রশিক্ষণ, অনুশীলন, কার্যাবলী সম্পাদন করা, প্রয়োজন প্রতিটি কাজ সম্পন্ন করার পদ্ধতি এবং প্রয়োজনীয় উপকরণ মালামাল সম্পর্কে জানার জন্য এই সক্ষমতা ভিত্তিক শিক্ষণ উপকরণটি অনুসরণ করা উচিত। আপনার প্রয়োজনীয় কি কি উপকরণ মালামাল লাগবে সেটাও কিন্তু এই সিবিএলএম এ উল্লেখ করা থাকে, সুতরাং সেটাও আপনি জানতে পারবেন।
এটা আপনার যে শিখন ফল অর্জনের জন্য যে দক্ষতা এবং জ্ঞানের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অনুশীলন কার্যাবলী সম্পাদন করা, প্রয়োজন প্রতিটি কাজ সম্পন্ন করার পদ্ধতি, প্রত্যেকটি কাজ কিভাবে সম্পাদন করবেন দক্ষতা এবং স্কিল এবং নলেজের মাধ্যমে সেইগুলা লেখা থাকে, এবং এর ফলে কিভাবে আউটকামকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন সেটা সম্পূর্ণ উল্লেখিত থাকে। ওই কথাটাই বলছে যে সিবিএলএম এ এখানে বলছে যে সিবিএলএম ইনফরমেশন শিট থেকে, জব শিট থেকে, স্পেসিফিকেশন শিট থেকে, সেলফ চেক শিট থেকে, অ্যান্সার শিট থাকে। এখন হোয়াট ইজ দ্য রিজন অফ সিবিএলএম, রিজন কেন করে, রিজন ফর ইউজিং সিবিএলএম। এখন লার্নিং ইজ সেলফ পেসড, আপনি নিজে নিজে সিবিএলএমটা থেকে নিজে নিজেও শিখতে পারবেন। লার্নিং ইজ স্টুডেন্ট সেন্টার, সিবিএলএম একটা দরকার, এটা আছে স্টুডেন্ট সেন্টার লার্নিং এর জন্য সিবিএলএম দরকার। ডেভেলপ ট্রেনিং মাস্টারি, আপনি কোনো কিছু যদি লার্নিং মাস্টারি, ডেভেলপ লার্নিং মাস্টারি মানে আপনি শেখাটার উপর যদি একেবারে মাস্টার হতে চান, দক্ষতা অর্জন করতে চান, হ্যাঁ, সিদ্ধ হস্ত হতে চান, তাহলে আপনি সিবিএলএম লাগবে। ইমিডিয়েট ফিডব্যাক অন দ্য অ্যাচিভমেন্ট অফ লার্নিং, আপনি সিবিএলএম মাধ্যমে যে ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারবেন। আপনি পরীক্ষা হলো আজকে, অ্যাসেসমেন্ট হলো আজকে, আপনি দিলেন 20 দিন পরে, বা আবার না দিয়া চলে গেলেন, তাহলে তো হবে না। আপনি ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারবেন। ট্রেনিং ইজ ওয়েল প্ল্যান, একটা ট্রেনিংকে আপনি সুপরিকল্পিত স্ট্রাকচার ওয়েতে, অর্গানাইজড ওয়েতে যদি পরিচালনা করতে চান, তাহলে আপনার সিবিএলএম লাগবে। তাহলে কোন সেশনের পর কোন সেশন আছে সেটা আপনি বলতে পারেন, কত মিনিট আছে, কত মিনিট ধরে পড়াতে হবে, কতটুকু সময় প্র্যাকটিক্যাল করাতে হবে, সব উল্লেখ থাকে। I need revision and amendment of CBLM. পাইলট প্রক্রিয়া চলাকালীন সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে শিক্ষার্থী, প্রশিক্ষক এবং শিল্পের চাহিদা মেটাতে ট্রায়াল রানের সাথে জড়িতদের প্রতিক্রিয়া অনুসারে প্রণয়নকারী এটি সংশোধন করেন। দেখেন 5 বছর পর যদি চেক করে দেখে বা একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পরে যে ইন্ডাস্ট্রি ডিমান্ড এই সিবিএলএম ফুলফিল করতেছে না, তখন তারা এই সিবিএলএম গুলো চেঞ্জ করতে পারে। ওই সময় পাইলট ডাটার মাধ্যমে যে সংগৃহীত ডাটা থাকে, ডাটার মাধ্যমে তারা উপস্থাপন করতে পারে যে এই সিবিএলএম এখন চলতেছে না, আমাদের আরো কিছু সংশোধন এবং বিয়োজন করা দরকার। তার ভিত্তিতে আপনি সংশোধন এবং পরিমার্জন করতে পারেন। Why need the revision amendment CBLM? এটাই বলছে, developer needs to amend it as necessary in the accordance with feedback from those involved in the trial run to meet the need of learners and industry-based data gather during the pilot process and prepare the ground of market it to full implementation. এই কথাটাই বলছে যে ফিডব্যাক ফ্রম দোজ ইনভলভ ইন দ্য ট্রায়াল রান, যারা এই ট্রায়াল রানের সাথে জড়িত এবং দেখতে পাচ্ছে যে এই সিবিএলএম যদি লার্নারদের যে প্রয়োজন সে নিডটা মিট করতে না পারে, তাহলে তারা অনেক সময় রিকমেন্ড করতে পারে যে এই সিবিএলএম এর এই জায়গাগুলো পরিবর্তন আনা দরকার। পাইলটিং আমরা সব সময় জানি খুব সহজে। Piloting is done to determine the strength and weakness of the developed materials in order to take necessary immediate action prior its full implementation. আপনি পুরো ফুল একটা ইমপ্লিমেন্টেশন করার আগে আপনি একটা ছোট্ট কন্ট্রোল এনভায়রনমেন্টে একটা ওইটা করে দেখতে পারেন যে এই জিনিসটা মার্কেটে কিরকম হয় বা এই জিনিসটা কেমন করে চলবে। আপনি একটা রিসার্চ করার আগে আপনি সারা বাংলাদেশে রিসার্চ করবেন, তার আগে দেখা গেল একটা বা দুইটা গ্রামের উপর আপনি এই রিসার্চটা করে দেখতে পারেন যে আসলে এই রিসার্চটা ট্রায়াল ইমপ্লিমেন্টেশনে গেলে কি কি ধরনের জটিলতা তৈরি হয়। তাহলে আপনি আর একটা সময় নিয়ে ওই গ্যাপগুলো পূরণ করে আপনি একেবারে ফাইনাল ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারেন। তখন সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি ম্যাচিউরড একটা রিসার্চ দিবে। এখন বলতে পারি নিড, আইডেন্টিফাই নিড, আমি কিভাবে, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই নিড, আপনার প্রয়োজনটা কিভাবে খুঁজে পাবেন। হোয়াট ইজ মেন্ট বাই দ্য নিড অ্যাসেসমেন্ট। এখন একটা চাহিদা মূল্যায়ন হলো একটি বর্তমান এবং পছন্দসই ফলাফলের মধ্যে চাহিদা বা গ্যাপ নির্ধারণের একটি প্রক্রিয়া, একটি কৌশলগত পরিকল্পনা, একটি অংশ। মূলত একটি প্রয়োজন মূল্যায়ন আপনাকে সাহায্য করে যে আপনি কিভাবে আপনার কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করবেন। একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা সিস্টেমের মধ্যে উন্নতি
একটি সুযোগ। সোজা কথা, আপনার কি দরকার আর আপনার কি আছে, এই দুইটার যদি ওয়ান্ট এবং নিডের পার্থক্যটা করতে পারেন, এই পার্থক্যটা করাটাই হচ্ছে নিড অ্যাসেসমেন্ট। আমার যে ট্রেনিং আছে, সেই ট্রেনিং করাইতে গেলে আমার 40টা পিসি দরকার, আমার আছে 25টা, তার মানে আমার আরো 15টা পিসি করতে হবে। আমার যে ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমি যদি ট্রেনিং করাইতে চাই, আমার প্রত্যেকটা ট্রেনে 2জন করে সিবিটিএ লেভেল 4 সার্টিফাইড অ্যাসেসর এবং ট্রেনার দরকার। তাহলে আমার অ্যাসেসমেন্ট করা আছে, দেখলাম যে 8টা ব্যাচের মধ্যে, মানে 8টা ট্রেডের মধ্যে মাত্র 2টা ট্রেডে আছে। তার মানে আরো 6টা ট্রেডে 6 দুগুণে 12 জনকে আমার এই লেভেল 4 করাইতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার গ্যাপটা কোথায়, আমার কি দরকার এবং কি আছে, দুইটার মধ্যে যে পার্থক্যটা, যে গ্যাপ, হ্যাঁ, সেই গ্যাপটা খুঁজে বের করাটাই হচ্ছে নিড অ্যাসেসমেন্টের কাজ। এখন বলছে নিড অ্যাসেসমেন্ট ইজ এ সিস্টেমেটিক প্রসেস for determining and addressing need or gap between current condition and desired condition. আপনাকে যদি নিড মানে বলে যে নিড অ্যাসেসমেন্টের কাজ কি, বলবেন যে আইডেন্টিফাই দ্য গ্যাপ বিটুইন কারেন্ট কন্ডিশন অ্যান্ড ডিজায়ার কন্ডিশন, হ্যাঁ, বা আইডেন্টিফাই দ্য গ্যাপ বিটুইন নিডস অ্যান্ড ওয়ান্ট, এ কথাটা বললে হবে। The needs assessment is a part of planning. It can be used clarify the problem and identify appropriate solution. নিড অ্যাসেসমেন্ট না করলে আপনি বুঝতে পারবেন না আপনার অর্গানাইজেশনের কি কি প্রয়োজন। একটা অর্গানাইজেশনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে, তো দেখা গেল একটা দীর্ঘ সময় পর পর নিড অ্যাসেসমেন্ট করলে প্রবলেমগুলো আইডেন্টিফাই হয়, তখন ওই সমাধানগুলো করলে ইমপ্লিমেন্টেশনটা আরো বেশি স্মুথ হয়। এখন বলছে যে নিড অ্যাসেসমেন্টের 6টি স্টেপ আছে, এই 6টি স্টেপের মাধ্যমে নিড অ্যাসেসমেন্ট কমপ্লিট করা হয়। একটা হচ্ছে প্রথমে আইডেন্টিফাই ইউর টিম নিডস। আপনি আপনার টিমের যে প্রয়োজনগুলো আইডেন্টিফাই করবেন, কি কি তাদের দরকার। মেজার অ্যান্ড অ্যালোকেট ইউর রিসোর্স, এগুলাকে মেজার করবেন এবং অ্যালোকেট করবেন। যে রিসোর্স গুলো আছে সেইগুলাকে আপনি অ্যালোকেট করতে হবে, যা আছে সেগুলো ধরে নিয়ে স্টোর রুমে ফালাই রাখলে তো হবে না। কালেক্ট ইন্টারনাল ইনফরমেশন, আপনি ভিতর থেকে তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। গ্যাদার এক্সটার্নাল ইনফরমেশন, এগুলা ভিতরে কিরকম চাহিদা আছে, মার্কেটে এগুলার কি পরিমাণ দাম, সব তথ্য আপনাকে কি করতে হবে। গেট ফিডব্যাক, আপনি এটার ফিডব্যাক নিতে হবে। ইউজ ইউর ডাটা, এবং সর্বশেষ আপনি এই ডাটাটা ব্যবহার করবেন। এই 6টা ধাপ আপনাকে লিখতে হবে যদি আসে নিড অ্যাসেসমেন্ট। হ্যাঁ, যে ইউজিং সিক্স ধাপ উই ক্যান কন্ডাক্ট নিড অ্যাসেসমেন্ট হুইচ আর গিভেন বিলো। আইডেন্টিফাই দ্য নিড, মানে your team need, measure and allocate the resource, collect internal information, gather external information, get feedback, use data, use your data. এখন নিড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সাধারণত ডাটা কালেকশনের ক্ষেত্রে 3 ধরনের মানে পপুলার মেথড ব্যবহার করা হয়। একটা হচ্ছে কোশ্চেনিয়ার, একটা হচ্ছে সার্ভে, একটা হচ্ছে ফোকাস গ্রুপ। ফোকাস গ্রুপও করতে পারেন, সার্ভেও করতে পারেন, আবার হচ্ছে কোশ্চেনিয়ার ব্যবহার করতে পারেন। এখন বলছে আন্ডারপিনিং নলেজ। আন্ডারপিনিং নলেজটা কি? আন্ডারপিনিং নলেজ হচ্ছে মাস্ট নো। আমি খুব সহজে আপনাকে একটা জিনিস বলি, আপনি গাড়ি ড্রাইভিং করেন, আপনাকে জানতে হবে পিছনের চাকায় এয়ার প্রেসার কতটুকু থাকে, এটা মাস্ট জানতে হবে। আপনাকে জানতে হবে লিটারে কত কিলোমিটার যায়, এটা আপনাকে জানতে হবে। ব্যাটারিটা কোথায় থাকে এই গাড়ির, সেটা আপনাকে জানতে হবে। স্পার্ক প্লাগটা কোথায় থাকে, সেটা আপনাকে জানতে হবে। যে নলেজটা না জানলেই নয়, মাস্ট নো, সেইটাই হচ্ছে আন্ডারপিনিং নলেজ। এখন কি, আপনি এমার্জেন্সি প্রসিডিউর জানেন না, ধরেন আমি এটা কিন্তু একটা সিএস থেকে নেওয়া, তাহলে আপনি কি হবে নাকি? ওয়ার্ক সেফটি প্রসিডিউর তো জানতে হবে। কোন একটা ওয়ার্ক প্লেসে চাকরি করতে গেলে আপনি ওয়ার্ক প্রসিডিউর জানতে হবে। পিপি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনার জ্ঞান থাকতে হবে না, আদারওয়াইজ আপনি কিভাবে কাজ করবেন। ওএইচএস সম্পর্কে আপনার অ্যাওয়ারনেস থাকতে হবে, পার্সোনাল হাইজেনিক প্র্যাকটিস সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এখন আন্ডারপিনিং স্কিল কি? মাস্ট পারফর্মিং স্কিল। আপনাকে এই স্কিলটা পারফর্ম করতে জানতেই হবে। কিরকম? এখন আপনি চাকা খুলতে যে স্কিলটা দরকার সেটা জানতে হবে আপনি যদি ড্রাইভিং করেন, কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় বসে চাকা এক্সপায়ার হয়ে যেতে পারে, মানে পাংচার হয়ে যেতে পারে। আপনি এক্সপায়ার চাকাটাকে আবার
নতুন করে লাগানো রাখতে পারি। এটা একটা একেবারে নর্মাল স্কিল, আপনাকে এটা জানতেই হবে, মাস্ট। আপনাকে জানতে হবে যে অনেক সময় দেখা গেল স্পার্ক প্লাগে ময়লা জমে, আপনাকে দেখা গেল স্পার্ক প্লাগটা ক্লিন করার জন্য স্পার্ক প্লাগটা খুলে কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে। আপনাকে জানতে আপনাকে জানতে হবে যে এই দক্ষতাটা থাকতে হবে যে তেল কতটুকু আছে সেটা মাপা, বা ইঞ্জিন অয়েল ইঞ্জিন কতটুকু আছে সেটা মাপা। এই স্কিলগুলো আপনাকে থাকতে হবে। টায়ারে প্রেসার দেওয়ার স্কিলটাও থাকতে হবে, আপনি যে টায়ারে পাম্প দিবেন সেই স্কিলটাও থাকতে হবে। আদারওয়াইজ তো দেখা গেল পাম্প একটু কম হইতে পারে, গাড়ি ড্রাইভিং সমস্যা হতে পারে। তো সেটাই বলছে এখানে, বলছে সিএস এর ভাষায় রাইটিং রিপোর্ট। আপনি একটা রিপোর্ট করবেন না, আপনি একটা ট্রেনিং সেন্টার চালাচ্ছেন, আপনি একজন ট্রেনার, আপনি কমিউনিকেশন স্কিল থাকবে না, আপনি তাহলে কেমন করে করাবেন? আপনার প্রেজেন্টেশন স্কিল থাকবে না, আপনি মানুষকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন না। হ্যাঁ, তো এইটাই বলছে যে হ্যান্ডেলিং দ্য পিপি, একটা পিপি গুলাকে কিভাবে পড়তে হয়, হ্যান্ডেল করতে হয়, এই স্কিলটা আপনার থাকতে হবে। অ্যাসেসিং ওয়েজেস পলিসিস, এগুলো আপনাকে জানতে হবে। তাহলে আন্ডারপিনিং নলেজ আছে মাস্ট নো নলেজ, আর আন্ডারপিনিং স্কিল হচ্ছে পারফর্মিং স্কিল, মাস্ট পারফর্মিং স্কিল। একজন মুসলমানের জন্য কয়েকটা নামাজ ফরজ, এটা আপনি মাস্ট ডু। এবং নামাজগুলো কিভাবে পড়তে হয় সেটা হচ্ছে পারফর্মিং স্কিল, মাস্ট পারফর্মিং স্কিল, আপনাকে এটা জানতেই হবে। এখন হোয়াই নিড টু সিম্বল ডায়াগ্রাম পিকচার ইনক্লুড ইন দ্য সিভিএলএম, সিভিএলএম এ সিম্বল ডায়াগ্রাম এবং পিকচার কেন ইনক্লুড করা হয়? বলছে সিম্বল সামটাইমস ইউ নিড টু অ্যাড সিম্বল হুইচ হেল্প লার্নার আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক। দেখেন কোথাও যদি ডায়াগ্রাম থাকে, পিকচার থাকে, সেটা কিন্তু অ্যাটেনশন বা কনসেন্ট্রেশনকে গ্রাপ করে। ছোটদের বাচ্চাদের দেখবেন বইতে লেখা কম থাকে, পিকচার বেশি থাকে। কেন পিকটোরাল হতে হয় কি, বাচ্চাদের কনসেন্ট্রেশনটা অ্যাপেল দেখে যতটা কনসেন্ট্রেশন পাবে তার চাইতে বরং সেটা যদি অ্যাপেলের একটা ছবি দেখে তাহলে নিচে লেখা থাকে, তাহলে ওইটাকে তাকে আরো গ্রাপ করবে। সেটা একটা বার্ডের ছবি দেখলো, সাথে নিচে ওই বার্ড লেখা থাকলো, ওইটা তার মাথার মধ্যে ধরে থাকবে। হ্যাঁ, বলছে ডায়াগ্রাম অ্যান্ড পিকচার ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু লিঙ্ক দ্য জব অ্যান্ড অলসো সেলফ এক্সপ্লেনেটরি, এটা নিজেই নিজেকে বর্ণনা করে। দ্যাট ক্যান হেল্প লার্নার টু পারফর্ম দ্য জব, যেটা লার্নারকে জবটা পারফর্ম করতে হেল্প করে, তাই না? তো পিকচার ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মেমোরিকে ওইটা স্থায়িত্ব বেশি হয়। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই সিবিএলএমটা অনেক বিষয়গুলো নিয়ে বলা হয়েছে, ওই বিষয়গুলো যদি আপনারা বারবার ভিডিও দেখেন এবং মানুষের কাছে শেয়ার করেন, গ্রুপে স্টাডি করেন, তাহলে আশা করি যে এটা আপনাদের দখলে আসবে। একটু সময় লাগবে, যে কোনো জিনিস একটু করতে গেলে একটু সময় লাগে, কারণ শুধুমাত্র সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট না। কারণ আপনার নলেজ লেভেল যদি খুব বেশি ডেভেলপ না হয়, ইনরিচ না হয়, তাহলে এটা দিয়ে খুব বেশি কিছু একটা করা যাবে না। এটা আপনাকে বরং আরো পিছিয়ে দিবে। কারণ আপনি জানেন আপনি এই জিনিস সম্পর্কে ধারণা নাই, আপনি তখন চুপ থাকবেন বা ওই জিনিসটা এড়িয়ে চলবেন। তো আমাদের মনে হয় যে সবারই সুন্দর করে প্রত্যেকটা টপিক জানা দরকার, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আমাদের ক্ষেত্রে কোনো আর সমস্যা থাকবে না। আমরা এই কাজটা দুইজনে মিলে করেছি, আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং রাজিয়া খান, এই দুইজনে মিলে আমাদের এই এই আমাদের ভিডিও লেকচারগুলো তৈরি করেছি, সার্বিক কাজগুলো করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের কর্মকাণ্ডকে সাদগায়ে জারিয়া হিসেবে কবুল করুক। আরো বেশি উৎসাহ দিবেন, কিভাবে আমরা আরো ভালো করতে পারি আমাদের কমেন্টস বক্সে লিখবেন, আরো বেশি শেয়ার করবেন। আপনাদের জন্য ধন্যবাদ। নেক্সট সিবিএলএম নিয়ে আমরা আবার আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সাইয়াদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুন।